আচ্ছা, আর অ্যাকাউন্ট ওপেন করার আগে কিছু কথা বলি, সেটা হচ্ছে আহ, সমস্যা নাই, মানে যাদের অলরেডি অ্যাকাউন্ট আছে তারা পুরাতন অ্যাকাউন্ট থেকে কাজ করতে পারবেন, সমস্যা নেই। তবে গিগগুলো নতুন হতে হবে, নতুন করে অ্যাকাউন্ট ওপেন করার দরকার নেই। অলরেডি অ্যাকাউন্ট আছে কার কার? ভাই আমার ছিল, অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করে দিছি, আমি কথা বলছিলাম না আপনার সাথে, পরে অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করে দিয়েছি। সেটা আমি বলে দিচ্ছি কোন কোন মার্কেট প্লেসে: ফাইবার, আপওয়ার্ক, পিপল পার আওয়ার, ফ্রিল্যান্সার, আর হচ্ছে এসিও ক্লার্কস। এই পাঁচটা। জি ভাইয়া, আমার অ্যাকাউন্ট আছে ভাইয়া, ফাইবারে আছে, তুমি বলেন ওগুলো তো আছে ভাইয়া। আচ্ছা আচ্ছা, আমি একটা অ্যাড করি এখানে। যদি আপনি প্রজেক্ট কমপ্লিট করে থাকেন, সাপোজ আপনি 3-4টা বা 5টা বা 10টা বা 20টা প্রজেক্ট কমপ্লিট করেছেন, ওই প্রোফাইলটা দিয়ে আপনি কাজ করতে পারবেন, সমস্যা নাই। কিন্তু আপনি 2016 সালে, 17 সালে, 18 সালে অ্যাকাউন্ট ওপেন করছেন, কিন্তু আপনি একটা প্রজেক্টও কমপ্লিট করেন নাই। তো এক্ষেত্রে আপনার যেটা হবে সেটা হচ্ছে, আপনি ওই প্রজেক্টটা থেকে যখনই আপনি গিগ দিবেন বা কাজ করা শুরু করবেন, ক্লায়েন্ট শুরুতে যেটা দেখবে যে আপনি হচ্ছে 2016 সালে অ্যাকাউন্ট ওপেন করছেন কিন্তু একটা প্রজেক্টও কমপ্লিট করেন নাই, আপনার অ্যাকাউন্টে এখন পর্যন্ত রিভিউ বা ফিডব্যাক হচ্ছে নীল। এক্ষেত্রে ওই অ্যাকাউন্টটা থেকে আপনার বিষয়ে ক্লায়েন্টের ভেতরে একটা নেগেটিভ ধারণা চলে আসবে যে আপনি এতদিন থেকে অ্যাকাউন্ট ওপেন করছেন অথচ একটা প্রজেক্ট পর্যন্ত কমপ্লিট করতে পারেন নাই। ওই অ্যাকাউন্টে থেকে কাজ করতে একটু আপনার হিমশিম খেতে হবে। এক্ষেত্রে আমার হচ্ছে যেটা সাজেশন সেটা হচ্ছে অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভেট করে দেন। যদি প্রজেক্ট কমপ্লিট করা না থাকে, একটা প্রজেক্টও কমপ্লিট করেন নাই, সেক্ষেত্রে আপনি ডিঅ্যাক্টিভেট করে দেন, দিয়ে নতুন করে একটা ওপেন করুন এবং নতুন করে এই সংগ্রাম শুদ্ধ মানে শুরু করে দিন। ঠিক আছে? হ্যালো ভাইয়া। হুম, বলুন। হ্যালো। আচ্ছা ভাইয়া, আমি 1 মাস আগে অ্যাকাউন্ট করছি, এখনো গিফট দিইনি ভাই, এটা কি প্রবলেম হবে ফাইবারে? আচ্ছা, 1 মাস আগে অ্যাকাউন্ট ওপেন করছেন কিন্তু কোনো গিগ দেন নাই? গিফট দিইনি এখনো। আহ, না সমস্যা নেই, ওটা দিয়ে কাজ করতে পারবেন। তবে অ্যাকাউন্টটা কোন ক্যাটাগরির আন্ডারে ওপেন করছিলেন? ভাই, ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং। সমস্যা নেই, কাজ করতে পারবেন। তবে আমার ইনস্ট্রাকশন অনুযায়ী অ্যাকাউন্টটাকে আপনি কাস্টমাইজ করতে হবে। আমি যে সমস্ত স্কিল অ্যাড করব সেই সমস্ত স্কিল অ্যাড করতে হবে। ঠিক আছে? আচ্ছা তাহলে কাজ আচ্ছা করতে ভাইয়া। পারবেন, সমস্যা নেই। ভাইয়া আমার একটা কোয়েশ্চেন ছিল। জি বলুন। আমার ফাইবার আগে যে অ্যাকাউন্ট আছে সেটা মানে পার্সোনাল যে অ্যাকাউন্ট আছে সেটাতে আমি কাজ করতেছি, বাট আমি 2016 লাস্টে 17 ফার্স্টে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলাম, ওখানে আমার 3টে রিভিউ আছে। তো গত 2 বছর ধরে আমি কোনো কাজ করিনি, তো সেক্ষেত্রে কি আমি ওটাকে বিল্ড আপ করতে পারবো? 2017 সালের অ্যাকাউন্ট 3টা কাজ করছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মার্চের 17 তারিখে ওপেন করেছিলাম, আর কি 2 মাস অ্যাকাউন্টের ধরে। অন্যান্য ইনফরমেশনগুলো, যেমন হচ্ছে অন্যান্য যে আপনার টার্মস অ্যান্ড পলিসিগুলো, যেমন হচ্ছে আপনার পজিটিভ রেটিং, রেসপন্স রেট, কনভার্সন রেট, এগুলা কত পার্সেন্ট? সবগুলো এখন এখন আউট হয়ে গেছে এখন। মানে আমি আজকে 2 ইয়ার্স পরে আমি এটাতে লগ ইন করেছি। তো এখানে আমার একটা বেস্ট সেলার ছিল, সেটা হচ্ছে লিড জেনারেশন নিয়ে আর তো কি। তো এটা আমি এই এরকম এই একটা অ্যাকাউন্টটা থেকে আপনার সফলতা পেতে আপনাকে মিনিমাম 2 থেকে 3 মাস স্ট্রাগল করতে হবে, কিন্তু আমাদের হাতে তো এই সময়টা নাই। না, আমি আমাদের চেয়েছিলাম ভাইয়া এটা এডিট করে, হ্যাঁ, মানে আমার যে লিঙ্ক গুলো আছে সেগুলো থাকুক, আমি এগুলো সবগুলা ডিএক্টিভেট করে দিব যে গিগ গুলো আছে। আমি এটা ডিজিটাল মার্কেটিং এর করতে চেয়েছিলাম আর কি। কিন্তু আপনার বুঝলে এখানে আপনার আমার আপনার হচ্ছে রেসপন্স রেট কত? এখানে তো আমার রেসপন্স রেট আগে ছিল, এখন তো নামটা জিরো হয়ে হচ্ছে। গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জিরো হয়ে গেছে। হ্যাঁ, তো এক্ষেত্রে আপনি যে সমস্ত সমস্যার সম্মুখীন হবেন সেটা হচ্ছে আপনার বায়ার রিকোয়েস্ট শো করবে না। ঠিক আছে? আর এই অ্যাকাউন্ট থেকে আপনি মাধব রায় স্পিকার মিউট করুন। আমি কি ভাইয়া লিঙ্কটা প্রোভাইড করবো একটু? লিংক প্রোভাইড না, আমি একটু পরে আপনার স্ক্রিনে যাব, স্ক্রিন শেয়ার করে আপনার আমরা প্রোফাইলটা আমি দেখব, সমস্যা নাই। আপনার প্রোফাইলের রেসপন্স রেট হাবিজাবি সবগুলো দেখবো এখন, সমস্যা নেই। আচ্ছা, আমি জাস্ট করে দিলাম, যে ইনফর্ম করে দিলাম যে যাদের পুরাতন অ্যাকাউন্ট সেটা দিয়ে কাজ করতে পারবেন, সমস্যা নেই। তবে খুব বেশি পুরাতন হলে
নতুন করে অ্যাকাউন্ট খোলাটাই বেটার হবে। আর যারা অলরেডি প্রজেক্ট কমপ্লিট করেছেন 3টা 4টা, তাদের প্রোফাইলগুলো আমাকে দেখতে হবে। ঠিক আছে, শামিমারা আপুর মতো যদি কারো প্রবলেম থাকে, হ্যাঁ আমি তার প্রোফাইলগুলো চেক করব, তারপরে বুঝতে পারবো যে আসলে কাজ করা যাবে কি যাবে না ওই সমস্ত প্রোফাইল দিয়ে। ঠিক আছে, ওকে জি ভাইয়া। ওকে ঠিক আছে, আমরা আজকে আমাদের ক্লাসে চলে যাই। আমাদের আজকের ক্লাসের টপিকস কত নাম্বার ক্লাস? আমাদের ক্লাস নাম্বার 8 না, ডে নাম্বার 8। জি ভাইয়া, অষ্টম। ওকে, আমার স্ক্রিন এবং ভয়েস কি ক্লিয়ার? জি ভাইয়া, একদম ক্লিয়ার। আচ্ছা দেখুন, ইউনিটি অফ কম্পিটেন্সি, আজকের ক্লাসের টপিকস হচ্ছে প্ল্যানিং কন্টেন্ট মার্কেটিং, প্ল্যানিং কন্টেন্ট মার্কেটিং অ্যান্ড মেজারিং কেপিআইস অফ কন্টেন্ট মার্কেটিং। আচ্ছা, প্ল্যানিং কন্টেন্ট মার্কেটিং, আমরা আমাদের ব্লগ সাইটে আমরা হচ্ছে মার্কেটিং করব। সাপোজ আপনি হচ্ছে একজন ট্রেনার, আপনি কি করেন লোকালি এবং ইন্টারন্যাশনালি মানুষদেরকে ফ্রিল্যান্সিং শেখান, সাপোজ ডিজিটাল মার্কেটিং শেখান। সেটা আপনার লোকালিও হতে পারে, আপনার দেশেও হতে পারে, বাইরের কান্ট্রিগুলোতেও হতে পারে। ঠিক আছে, তো আপনি আপনার ব্লগে যে মার্কেটিংগুলো করবেন, হ্যাঁ সে মার্কেটিংগুলোর একটা কন্টেন্ট প্ল্যানিং থাকতে হবে। প্ল্যানিং কন্টেন্ট মার্কেটিং বলতে এখানে বোঝাচ্ছে যেমন আপনি আপনার ব্লগ সাইডে বা আপনার বিভিন্ন মনে করেন যে হচ্ছে ভিজিটর বাড়ানোর জন্য আপনি কি করলেন, কিছু ডেমো কন্টেন্ট অ্যাড করলেন, মানে ফ্রিতে মানুষ দেখবে। তো ফ্রিতে মানুষ দেখে কি হবে, মানুষ ইমপ্রেস হবে, আপনার স্টুডেন্টরা ইমপ্রেস হবে। এক্ষেত্রে কি হবে, আপনার স্টুডেন্ট ইনক্রিজিং হবে ডে বাই ডে। আপনার স্টুডেন্টগুলো আপনার ডেমো কন্টেন্ট থেকে মুগ্ধ হয়ে আপনাকে নক করবে। এক্ষেত্রে আপনার কি হবে, স্টুডেন্টের সংখ্যা ধীরে ধীরে বৃদ্ধি পাবে। তো মূলত এই ধরনের মার্কেটিংগুলোকে বলা হচ্ছে কন্টেন্ট মার্কেটিংয়ের একটা মনে করেন যে প্ল্যান। হ্যাঁ, আপনি যে একটা প্ল্যান সেট আপ করলেন, ঠিক আছে, এই প্ল্যানিং কন্টেন্ট মার্কেটিং আপনার হচ্ছে ফাইবার বা আপওয়ার্ক, এক্ষেত্রেও আপনাদের কিছু প্ল্যানিং সেট আপ করতে হবে। দেখা যাবে যে এখানে কিন্তু যারা আছেন, হ্যাঁ সবাই মোটামুটি সফলতা পাবেন, কিন্তু মানে কেউ কেউ হয়তো অনেক বেশি ইনকাম করবেন, হ্যাঁ আবার কারো কারো দেখা যাবে যে মিডল অবস্থায় থাকবে, আবার কেউ কেউ আছেন দেখা যাবে যে নিম্ন পর্যায়ে থাকবেন। তো এক্ষেত্রে মূলত আপনাদের মার্কেটিং প্ল্যানিংটা হচ্ছে মেন, আপনার নিজের ব্রেন, নিজের মাথা। হ্যাঁ, প্ল্যানিংটা আসলে যারা ইংলিশে বেশি স্কিলটা অনেক ভালো, তারা কিন্তু এই কন্টেন্ট মার্কেটিংয়ের প্ল্যানিংটা বুঝতে পারে ভালো। ঠিক আছে, দেখা যাবে যে আপনি হচ্ছে কন্টেন্টের মাধ্যমে, কন্টেন্ট মার্কেটিংয়ের মাধ্যমে প্ল্যানিং করতেছেন, বিজনেস প্ল্যান। ঠিক আছে, আপনি ফাইবারে গিগ দিলেন, গিগ দেওয়ার পরে ফাইবারে একটা কন্টেন্ট প্ল্যানিং বলতে ওখানে আপনি একটা প্ল্যানিং করে একটা আপনার নিজস্ব মেথড অনুযায়ী ওখানে একটা সুন্দর করে কিছু সেন্টেন্স লিখবেন। একটা ধারণা দিই, যেমন অনেকেই কিন্তু লেখে যে এরকম যে হচ্ছে লিখে যে হচ্ছে ইফ ইউ ওয়ান্ট টু গ্রোয়িং ইউর বিজনেস বাই ডিজিটাল মার্কেটিং। হ্যাঁ, তারপর মনে করেন যে বললেন যে আপনি একটা স্যাম্পল দিবেন, হ্যাঁ কাজের আগে, কাজটা শুরু হওয়ার আগে একটা স্যাম্পল দিবেন। সেই স্যাম্পলটা আপনি কি দিবেন, ফ্রিতে দিবেন। দেখা যাবে যে এই যে আপনি ফ্রিতে যে দিতে চাইলেন, আমি যেমন আমাদের আমাদের ব্রেন যেমন বলে কি, মানে যেমন হচ্ছে 50% ডিসকাউন্ট বলুন, 25% ডিসকাউন্ট বলুন, এইগুলো যখন আমরা দেখি অথবা যখন ফ্রি মেথড দেখি, তখনই কিন্তু আমরা সেখানে ক্লিক করি না। যেখানে আমরা ফ্রি দেখি তখনই আমরা সেখানে ক্লিক করি। বাইরের কান্ট্রিগুলোরও মানুষের মন মানসিকতা সেরকমই, মনে করেন যে যখন দেখবে যে ফ্রিতে দিচ্ছে, তাহলে হয়তো ট্রাই করেই দেখি, তার সার্ভিসটা একটু ট্রাই করেই দেখি, তাই না? ফ্রিতে যেহেতু কিছু দিচ্ছে, একটু ট্রাই করতে সমস্যা কি? বিষয়টা তো এরকমই। দ্যাট ইজ কল্ড কন্টেন্ট মার্কেটিং প্ল্যান। ঠিক আছে, এই যে এই ধরনের প্ল্যান নিয়ে কাজ করবেন, তাহলে সফলতা আসবে। বুঝতে পারছি? হ্যালো ভাইয়া। বলুন হ্যালো, বলুন। আপনার স্ক্রিনটা আমি দেখতে পাচ্ছি না, মানে নেট চলে গেছিল তো, এখন তো দেখতে পাচ্ছি না। আচ্ছা, জয়েন ইন হয়ে পিন করুন, আমার স্ক্রিনটা পিন করে রাখুন। তাহলে নেট ভালোই সমস্যা করতেছে আপনাদের এলাকায়। সবারই কি একই অবস্থা?
ভাই আমারটা ক্লিয়ার। আচ্ছা, তারপরে দেখুন হচ্ছে ফার্স্ট সেশন, দেখুন কনসেপ্ট অফ গেস্ট ব্লগিং। আমরা গেস্ট ব্লগিং নিয়ে লাস্ট ক্লাসগুলোতে কিছু দেখিয়েছিলাম, বা গত দিনের ক্লাসেও দেখিয়েছিলাম যে আমরা গেস্ট হিসেবে যে ব্লগিং ওয়েবসাইটগুলো আছে যেখানে আমরা পোস্ট করতে পারবো, বা নিজের ওয়েবসাইট ক্রিয়েট করে আমরা পোস্ট ক্রিয়েট করতে পারবো। আমরা ওয়েব 2.0 ব্লগ দেখেছিলাম, ওয়েব 2.0 সাবমিশন সাইট, যেটা একটা ইউআরএল আপনাদের সঙ্গে শেয়ার করছিলাম, মনে আছে? ওয়েব 2.0 সাবমিশন সাইটের কতগুলো ইউআরএল শেয়ার করেছিলাম। প্রত্যেকটা ওয়েব মানে প্রত্যেকটা সাইটে কি করতে বলছিলাম, যে অ্যাকাউন্ট ওপেন করে রাখবেন। করেছেন? সবগুলোতে করা সম্ভব হয়নি ভাইয়া, ম্যাক্সিমাম গুলোতেই করছি। আচ্ছা, ম্যাক্সিমাম গুলোই করছেন। কোথায় কোথায় করছেন? ওয়ার্ডপ্রেস, ব্লগার, ওয়ার্ডপ্রেস করছি, ব্লগার করছি, তারপর আরো অনেকগুলোতেই করছি ভাইয়া, এখন একটু দেখতে হবে। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ, সবাই সবাই করবেন। হ্যাঁ, ওই ইউআরএলটা ওখানে আছে, গ্রুপে আছে, করবেন। আচ্ছা, গেস্ট ব্লগিং, কনসেপ্টস অফ গেস্ট ব্লগিং, ঠিক আছে। আচ্ছা, গেস্ট ব্লগিং এটা মূলত আসলে আমরা দেখিয়েছিলাম যে ওয়েব 2.0, যেখানে আমরা হচ্ছে গেস্ট হিসেবে ঢুকে ব্লগ ওপেন করে আমরা হচ্ছে কি করতে পারবো, আমাদের আর্টিকেলগুলো প্রমোট করতে পারবো, আমাদের কন্টেন্ট সেখানে পোস্টের মাধ্যমে আমরা সুন্দর সুন্দর কন্টেন্টের মাধ্যমে আমরা আমাদের সার্ভিসগুলা সেখান থেকেও প্রমোট করতে পারবো। সাপোজ আপনি যদি ডিজিটাল মার্কেটার, আপনি ফাইবার, আপওয়ার্ক নিয়ে কাজ করেন, আপনি সেখানেও আর্টিকেল লিখে আপনি কি করলেন, হাইপার লিঙ্ক ক্রিয়েট করে দিলেন। হাইপার লিঙ্ক কোথায় ক্রিয়েট করে দিলেন? গেস্ট ব্লগের, মনে করেন যে আপনার ওয়ার্ডপ্রেসে একটা সাইট আছে, আপনি হচ্ছে ফাইবার মার্কেটিং স্ট্র্যাটেজি নিয়ে একটা সাইট খুললেন, বা আপওয়ার্ক মার্কেটিং স্ট্র্যাটেজি নিয়ে একটা সাইট খুললেন, হ্যাঁ, ফ্রিল্যান্সিং সাইট খুললেন, সেখান থেকে আপনি পোস্ট করলেন, পোস্ট করার মাধ্যমে আপনি কি করলেন, ট্রাফিক জেনারেট করতে পারলেন অল ওভার দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে। তো গেস্ট ব্লগিংটা হচ্ছে এরকম। ওকে, এক্সপ্লোর ডিফারেন্ট সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস। আচ্ছা, এক্সপ্লোর ডিফারেন্ট সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, এটা গেলো ব্লগিংয়ের মাধ্যমে মার্কেটিং। তারপরে দেখুন সোশ্যাল মিডিয়া, আমরা জানি যে সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের মাধ্যমে আমরা বেশি নিজেদেরকে এক্সপ্লোর করতে পারবো। অন্যতম প্ল্যাটফর্ম হচ্ছে, জনপ্রিয় হচ্ছে ফেসবুক, তারপরে দিয়েছে টুইটার, পিন্টারেস্ট, আর হচ্ছে ইনস্টাগ্রাম, এখানে 4টা দিয়েছে। লিঙ্কডিনটা দেয় নাই, যদিও আমরা লিঙ্কডিন নিয়ে অনেক বেশি কি আগ্রহী, এবং লিঙ্কডিনের প্রচুর পরিমাণে কি আছে, কাজ আছে অনলাইন মার্কেট প্লেসে, লিঙ্কডিনে অনেক প্রচুর পরিমাণে কাজ আছে। আচ্ছা, তো এক্সপ্লোর ডিফারেন্ট সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস, আমরা আমাদের হচ্ছে সার্ভিসগুলোকে দেখা যাবে যে আপনি হচ্ছে ফেসবুকের মাধ্যমে বিভিন্ন ইউএসএর হচ্ছে বড় বড় গ্রুপে কি আছেন, অ্যাড আছেন, বড় বড় জনপ্রিয় ডিজিটাল মার্কেটিং এজেন্সিদের গ্রুপে অ্যাড আছেন। আপনি কি করলেন, আপনি যে একজন এক্সপার্ট, আপনি আপনার সার্ভিসটা সেরকম একটা আর্টিকেল লিখে, সুন্দর করে আর্টিকেল লিখে সোশ্যাল মিডিয়ায় সেখানে পোস্ট করলেন। হ্যাঁ, পোস্ট করার সময় আপনি আপাতত নর্মালি পোস্ট করলেন, ধীরে ধীরে যখন ওখানে জনপ্রিয় হয়ে উঠলেন, তখন আপনি কি করতে পারবেন, আপনি মাঝে মধ্যে 2-1টা হাইপারলিঙ্ক দিতে পারবেন, আপনার হচ্ছে গিগের ইউআরএল দিতে পারবেন, আপওয়ার্কের ইউআরএল দিতে পারবেন, ঠিক আছে। সেখান থেকে আপনি ট্রাফিক জেনারেট করতে পারবেন। একইভাবে টুইটার, পিন্টারেস্ট, ইনস্টাগ্রাম, হ্যাঁ, এভাবেও আপনারা এক্সপ্লোর করতে পারবেন আপনাদের হচ্ছে সার্ভিসগুলোকে। তারপরে দেখুন প্ল্যান কন্টেন্ট মার্কেটিং স্ট্র্যাটেজি। আচ্ছা, আমরা প্ল্যানিংটা শিখতেছি, তারপর আমাদেরকে জানতে হবে যে প্ল্যান কন্টেন্ট মার্কেটিং স্ট্র্যাটেজি। কন্টেন্ট মার্কেটিং স্ট্র্যাটেজি দিয়ে আমরা কীভাবে হচ্ছে মানে প্ল্যানের মাধ্যমে এই কৌশলগুলো অবলম্বন করে, কন্টেন্ট মার্কেটিংয়ের স্ট্র্যাটেজি যে কৌশলগুলো অবলম্বন করে কীভাবে আমাদের সার্ভিসটাকে আমরা প্রমোট করতে পারবো। আমরা যদি গুগলে একটা সার্চ দিই, কন্টেন্ট মার্কেটিং স্ট্র্যাটেজি লিখে 11টা স্টেপ পাবো আমরা। এই 11টা স্টেপ যদি আমরা সুন্দরভাবে ফলো করি, তাহলে আমাদের মার্কেটিংটা কি হবে, অনেক বেশি ইফেক্টিভ হবে। আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে? জি ভাইয়া, দেখা যাচ্ছে। আচ্ছা, দেখুন বলছে যে 11 স্টেপস টু ক্রিয়েট এ কন্টেন্ট মার্কেটিং স্ট্র্যাটেজি টু গ্রো ইওর বিজনেস। 11টা স্টেপ আছে, যেটা কি করলে আমরা যদি কন্টেন্ট মার্কেটিং স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করি, তাহলে কি হবে, গ্রো ইওর বিজনেস, মানে আমাদের বিজনেসটা কি হবে, গ্রো হবে। আমাদের
আমরা যেভাবে আমাদের বিজনেসটা গ্রো করতে পারি সেভাবেই ক্লায়েন্টের বিজনেসটাও কি করতে পারবো, ডেভেলপ করতে পারবো, তাই না, ইমপ্রুভ করতে পারবো, গ্রো করতে পারবো। তো দেখুন এখানে একটা স্ট্যাটিস্টিক্স আছে, ডিড ইউ নো that 63 of business don't have a documented content marketing strategy. That's according to the latest research from the Content Marketing Institute CMI and Marketing Pros. আচ্ছা এখানে দেখুন, এখানে কিন্তু একটা হাইপার লিঙ্ক দিয়েছে, দেখুন এই যে আমি একটু আগে বললাম যে আর্টিকেলের মধ্যে হাইপার লিঙ্কে করে মেন যে ওয়েবসাইটটা সেখানে পাঠিয়ে দিচ্ছে। হ্যাঁ মূলত এটা কিন্তু একটা কি ইনফরমেটিভ ওয়েবসাইট, যেখান থেকে ইনফরমেশন কি করে মানুষ গ্যাদার করে, এখান থেকে ইনফরমেশন, এটা কিন্তু ইনফরমেটিভ ওয়েবসাইট যেখান থেকে মানুষ ইনফরমেশন জানে, তাই না, তথ্য জানে। ওকে দেখুন কন্টেন্ট মার্কেটিং স্ট্র্যাটেজি, এখানে বলতেছে ডাজ ইউর অর্গানাইজেশন হ্যাভ এ কন্টেন্ট মার্কেটিং স্ট্র্যাটেজি, পার্সেন্টেজ অফ বিটুবি মার্কেটিং হু হ্যাভ এ কন্টেন্ট মার্কেটিং স্ট্র্যাটেজি। এখানে একটা পার্সেন্টেজ দেখাচ্ছে ইয়েস and it is documented 37%, no with no plans, no have to have one within 12 months only 6%, no but plan to have one within 12 months 19%, yes but it is not documented, মানে এটা হচ্ছে কন্টেন্ট মার্কেটিং স্ট্র্যাটেজি মানে আছে ইয়েস কিন্তু বাট ইট ইজ নট ডকুমেন্টেড, কিন্তু এটা কি হবে 38%। আচ্ছা আমরা 11 স্টেপ নিয়ে পড়ছিলাম, একটু নিচে যাই, আমরা নিচে হয়তো পাবো আমাদের সেই 11 স্টেপ। আচ্ছা এই যে এখানে দেখুন, here are the steps for easy reference. Number 1 step হচ্ছে set your mission and your goal, set your mission and your goal. Number 2 হচ্ছে establish your KPIs. নাম্বার 3 হচ্ছে এগুলো নিয়ে ব্রিফ আলোচনা করব, একটু নিচে আসছে এগুলা। নাম্বার 3 হচ্ছে নো ইউর অডিয়েন্স, জানতে হবে আপনার অডিয়েন্সকে। নাম্বার 4 হচ্ছে অ্যাসেস ইউর কারেন্ট পজিশন। নাম্বার 5 হচ্ছে ফিগার আউট দ্য বেস্ট কন্টেন্ট চ্যানেলস। নাম্বার 6 হচ্ছে ডিসাইড অন কন্টেন্ট টাইপ। নাম্বার 7 হচ্ছে আইডেন্টিফাই অ্যান্ড অ্যালোকেট রিসোর্সেস। নাম্বার 8 হচ্ছে ক্রিয়েট এ কন্টেন্ট ক্যালেন্ডার। নাম্বার 9 হচ্ছে ক্রিয়েট কন্টেন্ট। নাম্বার 10 হচ্ছে ডিস্ট্রিবিউট অ্যান্ড মার্কেট। নাম্বার 11 হচ্ছে মেজার রেজাল্টস। ওকে নাম্বার 1 সেট ইউর মিশন অ্যান্ড ইউর গোল। ওকে আচ্ছা দেখুন প্রথমেই মার্কেটিং স্ট্র্যাটেজিতে আপনাকে যেটা সেট করতে হবে সেটা হচ্ছে মিশন, সেট ইউর মিশন অ্যান্ড ইউর গোল, লক্ষ্য। আচ্ছা মিশন আপনি কিভাবে কাজ করবেন, যেমন আপনি মার্কেট প্লেসে অ্যাকাউন্ট ওপেন করলেন আজকে, এখন আপনার মিশন এবং হচ্ছে গোল দুটাই কিন্তু স্থির রাখতে হবে। যেমন আপনি চাচ্ছেন আমাকে অ্যাজ সুন অ্যাজ পসিবল অর্ডার নামাইতে হবে, এনি হাউ, আপনি রাত জাগতেছেন, স্ট্রাগল করতেছেন, আপনি বায়ার রিকোয়েস্ট সেন্ড করতেছেন প্রতিনিয়ত, আপনি আপনার গিগের ইউআরএলগুলো আপনি শেয়ার করতেছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে, আপনি গিগ মার্কেটিং করতেছেন, আপনি লিঙ্কডিনে মার্কেটিং করতেছেন, আপনি টুইটারে মার্কেটিং করতে, কিন্তু আপনি বসে নাই, এটা হচ্ছে আপনার মিশন, ঠিক আছে। আর আপনার লক্ষ্য হচ্ছে কি, আপনার লক্ষ্য হচ্ছে ক্লায়েন্ট আপনাকে মেসেজ দিবে এবং মেসেজ পাওয়ার সঙ্গে সঙ্গে কি করতে হবে, রিপ্লাই দিতে হবে এবং ক্লায়েন্টকে ইমপ্রেস করে অর্ডার নামাইতে হবে। এটা হচ্ছে কি আপনার লক্ষ্য, আপনার গোল, তাই না? বুঝতে পারছেন কি আমার কথাবার্তাগুলা? জি ভাই অবশ্যই। আমি একটা সিম্পল মানে খুব সাদামাটা উদাহরণ দিয়ে বোঝাই দিচ্ছি। তাহলে দেখুন, এ গুড স্টার্টিং পয়েন্ট ফর ইউর কন্টেন্ট স্ট্র্যাটেজি প্ল্যান is to set out a content marketing mission statement. This is a brief statement that makes it easier to focus on what's important and what's not. কোনটা ইম্পর্টেন্ট এবং কোনটা ইম্পর্টেন্ট নয় এটা আপনি তো বুঝতে পারবেন, কারণ আপনি আপনার সার্ভিস সম্বন্ধে আপনি অবগত, তাই না? In creating your content, so your content marketing strategy stays on track. A content marketing mission statement outlines. আচ্ছা ইউর টার্গেটেড অডিয়েন্স, কন্টেন্ট মূলত আমরা লিখব কাদের জন্য, টার্গেটেড অডিয়েন্সের জন্য। কন্টেন্ট মার্কেটিং মিশন স্টেটমেন্টস আউটলাইন হচ্ছে 1 নম্বরে আছে ওর টার্গেটেড অডিয়েন্স, দেখা যাচ্ছে। 2 নম্বর আছে দ্য কন্টেন্ট ইউ উইল ইউজ টু রিচ দেম, দ্য কন্টেন্ট ইউ উইল ইউজ টু
রিচ দেম কোন ধরনের কন্টেন্ট বা কোন ধরনের কন্টেন্ট মার্কেটিং আপনাকে আপনার সার্ভিসকে কি করবে, তাদের কাছে পৌঁছাই দিবে। আপনি গিগ দিয়েছেন লিড জেনারেশনের, কিন্তু ডিসক্রিপশনে আপনার লিড জেনারেশনের একটা সেন্টেন্সও নাই। কিওয়ার্ড ডেনসিটি বলে, কিওয়ার্ড ডেনসিটির কোনো অস্তিত্ব নাই। ঠিক আছে, আপনি হচ্ছে লিড জেনারেশনের গিগ দিয়েছেন কিন্তু আপনার ডিসক্রিপশনে লিড জেনারেশন সংক্রান্ত কোনো ওয়ার্ড নাই। তাহলে কি এই এই কন্টেন্ট স্ট্র্যাটেজি কি এই গিগটা কি ওই আমি যখন লিড জেনারেশন লিখে সার্চ দিব তাদের কাছে যাবে, মানে ক্লায়েন্টের কাছে কি যাবে? না না, মানে আমাকে সেভাবেই মার্কেটিং করতে হবে। আমি যখন গিগ গিগ দেওয়া দেখাবো তখন এই জিনিসগুলো ক্লিয়ার হবেন আপনারা। সেভাবেই গিগ দিতে হবে যেভাবে সার্চ দিলে, ক্লায়েন্ট সার্চ দিলে আমার গিগটা কি হবে, তার কাছে পৌঁছে যাবে, আমার গিগটা তার কাছে পৌঁছে যাবে। রিচ দেম দ্য কন্টেন্ট ইউ উইল ইউজ ব্যবহার করব টু রিচ দেম, তাদের কাছে পৌঁছানোর জন্য। কাদের কাছে? ক্লায়েন্টের কাছে। ওকে, দ্য বেনিফিট দে উইল এখানে দে বলতে কিন্তু হচ্ছে টার্গেটেড ভিজিটর্স বা টার্গেটেড অডিয়েন্স বা টার্গেটেড কাস্টমার্স, দে উইল গেট। এখন আপনি পৌঁছাইলেন, আপনার মনে করেন যে আপনার গিগটা তার কাছে চলে গেল, তার পরবর্তী স্টেপটা কি হতে পারে? তার পরবর্তী স্টেপটা হচ্ছে এরকম, আপনার সার্ভিসটা ক্লায়েন্টের কাছে চলে গেল, ক্লায়েন্ট ক্লিক করলো, ক্লিক করার পরে সার্ভিসটা পড়ে বুঝতে পারলো যে আপনার মাধ্যমে, আপনার ডিজিটাল মার্কেটিং সার্ভিসের মাধ্যমে তিনি তার বিজনেসটাকে কি করতে পারে, ডেভেলপ করতে পারে, তাই না? বিজনেসটাকে গ্রো করতে পারে এবং সেখান থেকে তার কি হতে পারে, বেনিফিট বা বেনিফিশিয়াল হতে পারে, সে লাভবান হতে পারবে। যে এই বেনিফিট বিষয়টা যখন আপনার কন্টেন্টের মাধ্যমে আপনার টার্গেটেড কাস্টমার বুঝতে পারবে, তখনই আপনার মিশন এবং গোল কি হবে, সাকসেসফুল হবে। বুঝতে পারছেন? মনে করেন যে আপনি হচ্ছে পোর্টফোলিও দিয়েছেন, আপনার ক্লায়েন্ট বুঝতেই পারলো না আসলে আমি এটা কি পড়লাম আর এখান থেকে কি পাবো। আপনি একটা গিগের ডেসক্রিপশন লিখছেন, ক্লায়েন্ট বুঝতেই পারলো না যে আপনার সার্ভিসগুলো কি আপনি কি প্রমোট করেন, আর এখান থেকে ক্লায়েন্টের বেনিফিটটাই বা কি হবে। তাহলে কি ওই গিগের মধ্যে আপনি কি অর্ডার পাবেন? কখনোই না। তাহলে বেনিফিটটাকেও মূল্যায়ন করতে হবে আমাদের। ঠিক আছে, বলতেছে হেয়ারস অ্যান এক্সাম্পল ফ্রম CIO.com অ্যাবাউট পেজ। এখানে একটা এক্সাম্পল দিয়েছে, আসলে অনেক বড় একটা এক্সাম্পল যে আসলে কিভাবে হাবিজাবি। তো যাই হোক, আমরা হচ্ছে এক্সাম্পলে না যাই, CIOর এক্সাম্পল আমরা নিচে যাই। আমাদের 2 নাম্বার স্টেপটা কি ছিল? এস্টাবলিশ ইওর KPIs। আচ্ছা, KPI এর হচ্ছে এটা শর্ট ফর্ম। KPI আমরা একটু আগে পড়লাম, এই যে এখানে পড়লাম KPI, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। এই যে KPI এর এব্রিভিয়েশন কি জানেন? কি পারফরম্যান্স ইন্ডিকেটরস। কি পারফরম্যান্স ইন্ডিকেটরস। আচ্ছা দেখুন, দ্য বেস্ট ওয়ে টু establish your KPIs, the best way to achieve goal, হ্যাঁ, আপনার লক্ষ্যটা আপনি অর্জন করবেন, is to make them specific and measurable. That means setting key performance indicators, যেটাকে সংক্ষেপে আমরা বলতেছি KPIs for your content marketing strategy. The KPIs will help you, আপনাকে সাহায্য করবে, know when you have achieved your goals by providing milestone you can check off. They will include what you plan to achieve in terms of revenue, sales, traffic, SEO, traffic and different aspects of digital marketing like email marketing and social marketing. Typically, this will have specific numbers attached to them. For example, you might want to hit a certain revenue target with the month, quarter or year. Get more sign-ups for your lead magnet as a sign that you are getting more high quality leads. Get a certain number of new email subscribers
see an increase in site traffic and in engagement with your on-site content. Improve the search ranking of some of your key pages to help boost traffic. Get a certain number of mentions, shares and comments for your pillar content. Be invited to participate in certain key industry events. You will also way to pay attention to making expenditure, tracking your spend on different campaigns, and keeping an eye on the cost of acquiring leads and making sales. Okay. Number 3 দেখুন, know your audience. কাস্টমার সম্বন্ধে জানতে হবে. As mentioned earlier, for a successful content marketing strategy, you will need to be clear about who your audience is so you can create the right content to reach them. There are 3 actions you need to take. Collect demographic data. 3টা শক্তিশালী এলিমেন্টের কথা এখানে বলা আছে দেখুন. 1 নম্বরে কি বলছে? ডেমোগ্রাফিক ডাটা. আচ্ছা, ডেমোগ্রাফিক ডাটা বলতে কি বোঝাচ্ছে দেখুন. দ্য ফার্স্ট স্টেপ ইজ টু কালেক্ট demographics on your visitors, email subscribers and social media followers. Web analytics, social media analytics and email subscriber analytics will give you the data unique to your audiences, age, gender, education, income. মূলত এই ধরনের ইনফরমেশনগুলোকে বলা হচ্ছে ডেমোগ্রাফিক ডাটা. ঠিক আছে, ওকে, নিচে যাই. You will also get insights into their key interests. To find this information in Google Analytics, so go to audience interest overview. You will see the market segments your web visitors fit it. আমরা যখন ব্লগ নিয়ে কাজ করব, ব্লগ, তখন আমরা এই যে গুগল অ্যানালাইটিক্স সম্বন্ধে জানতে পারবো. এটা মূলত আসলে আপনার ওয়েবসাইটে কোন দেশের ভিজিটর কি পরিমাণ কত পার্সেন্টেজ হারে আসতেছে, হ্যাঁ, কোন ভিজিটররা বেশি সিটিআর রেট আপনার হচ্ছে কোন ভিজিটরদের মাধ্যমে বাড়তেছে, মূলত এই ধরনের অ্যানালাইটিক্সগুলো যে রিপোর্টগুলো দেয় সেটা হচ্ছে গুগল অ্যানালাইটিক্স. হ্যাঁ, আমরা এই রিপোর্টসগুলো নিয়ে আলোচনা করব ইন ফিউচারে. দেখুন আরও কিছু আছে, দেখুন নিচে দেখুন ফেসবুকের কিছু স্ট্যাটিস্টিক্স আছে, ফেসবুকেরও নিজস্ব কি আছে ইনসাইটস আছে, সেখান থেকে আমরা স্ট্যাটিস্টিক্স রিপোর্টগুলো দেখতে পারবো বা জানতে পারবো. টুইটারেরও ক্ষেত্রেও সেম অ্যানালাইটিক্স আছে, এখান থেকেও আমরা স্ট্যাটিস্টিক্স রিপোর্ট জানতে পারবো. আচ্ছা, নিচে যাই. আচ্ছা দেখুন, গেট কাস্টমার ফিডব্যাক. আচ্ছা, কাস্টমার ফিডব্যাকটা খুবই কিন্তু ইম্পর্টেন্ট. আপনি যখন মার্কেটে কাজ করবেন, আপনার ক্লায়েন্ট কিন্তু ম্যাক্সিমাম সময় দেখা যাবে যে অনেক ব্যতিব্যস্ত থাকবে, বিজি মানুষ, ক্লায়েন্টরা সবসময় বিজি থাকে. আপনি কাজ সাবমিট করবেন, সে অ্যাপ্রুভ করে চলে যাবে, আপনাকে কিন্তু রিভিউ দিবে না. আপনি যখন কাজটা তাকে সাবমিট করবেন সুন্দর করে, ওই কভার লেটার লিখবেন যখন, তখনই ক্লায়েন্টকে সুন্দরভাবে লিখতে হবে, একটা সেন্টেন্স লিখতে হবে, ক্লায়েন্টের কাছ থেকে চেয়ে নিতে হবে. কিছু কিছু ক্লায়েন্ট আছে চাইলেও দেয় না, সমস্যা নাই, তাকে নক করে চেয়ে নিতে হবে. কিন্তু আপনাকে যেটা করতে হবে, কভার লেটারে সুন্দর করে ফিডব্যাকটা চাইতে হবে, কিন্তু ডিরেক্ট ফিডব্যাক চাওয়া যায় না. ডিরেক্ট যখন আপনি 5 স্টার চাবেন, আপনাকে কিন্তু ব্লক করে দিবে, মানে ফাইবার আটকাই দিবে. হ্যাঁ, সেন্টেন্সটাকে একটু অন্যভাবে বলতে হবে. কেউ কথা বলতেছেন মনে হয়. আচ্ছা, কেন কথা বলতে চাচ্ছেন বলুন? শব্দ হলো তো নাই, এখন নাই. আচ্ছা, কোথায় ছিলাম যেন? ফিডব্যাক. আপনি সাপোজ, আচ্ছা, রিভিউ বা ফিডব্যাক, আপনি মনে করেন যে লোকালি হচ্ছে একটা মনে করেন যে আপনার একটা শপ আছে লোকালি, আপনি অনলাইনে সেটা ডিজিটালাইজেশন করতেছেন, ডিজিটাল মার্কেটিং মাধ্যমে প্রমোট করতেছেন. ঠিক আছে, আপনি একটা সাপোজ একটা রেস্টুরেন্টের বিজনেস ওপেন করছেন, কিন্তু দেখা গেল যে রেস্টুরেন্টের বিজনেস ঠিক আছে সব, কিন্তু মানুষ আগে কি দেখবে বলুন তো? আপনার ওয়েবসাইটটা খুলে আগে কি দেখবে? রিভিউ দেখবে, রিভিউ. আপনার রিভিউটা দেখবে, আপনার ওয়েবসাইটের খাবারের মান, মানুষ কি বলতেছে সেটা আগে দেখবে, তারপরে তো খেতে যাবে নাকি? একইভাবে আপনি যদি ক্লায়েন্ট হন, সাপোজ আপনি বায়ার, শামিমারা আপু মনে করেন যে 3টা প্রজেক্ট হচ্ছে কমপ্লিট করছে 2017 সালে বা 16 সালে. অ্যাজ এ বায়ার হিসাবে আপনি কি শামিমারা আপুকে হায়ার করবেন? মনে হয় না, কারণ সেলার ইনঅ্যাক্টিভ, তাই না? আমি কিন্তু হায়ার করব না. তাহলে আমি যদি হায়ার না করি,
তাহলে ওয়েস্টার্ন কান্ট্রিগুলোর বায়ার কেন হায়ার করবে? বিষয়টা হচ্ছে আমাদেরকে নিজেদেরকে আগে নিয়ে বিবেচনা করতে হবে যে আমি যদি তার জায়গায় যেতাম তাহলে আমি কি করতাম। তাহলে কিন্তু মার্কেটিং পলিসিটা আপনি খুব ভালোভাবে বুঝতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, এক্ষেত্রে আবার আবার কিছু হতে পারে, এরকম হতে পারে যে মানে এটা আমি বলতেছি যে আপনার হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয় সেটা কিন্তু বলে দিলাম, 90% এরকম হয়। এক্সেপশনাল বলে কিছু কথা আছে, যদি আপনি এটা দিয়ে যদি মনে করেন যে একটু মার্কেটিং করেন, হ্যাঁ, সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে আপনার হচ্ছে যে রেসপন্স রেটগুলা বা হচ্ছে তারপর হচ্ছে আপনি যদি দুই একটা অর্ডার যদি নামাইতে পারেন এখন হুট করে, তাহলে কিন্তু আর দেখা যাবে যে আপনার অন্যান্য যে ইয়াগুলা যেমন রেসপন্স রেট, কনভার্সন রেট, তারপর হচ্ছে আপনার পজিটিভ রেটিংস, হ্যাঁ, অর্ডার কমপ্লিশন রেট খুবই ইম্পর্টেন্ট। অর্ডার কমপ্লিশন রেটটা খুবই ইম্পর্টেন্ট। এটা কমে গেলে তো বায়ার রিকোয়েস্ট শো করে না। শো করে রাজু ভাই? না 90%-এর নিচে আসলে অর্ডার বায়ার রিকোয়েস্ট শো করে? না, আমার একটা কথা ছিল রোহন ভাই। হ্যাঁ বলুন। আমার তো অ্যাকাউন্টের অবস্থা খুব নাজেহাল। আমি তো অনেকগুলো অর্ডার মানে ক্যান্সেল করছি, মানে এর মধ্যে আমি চাচ্ছি আমার নতুন করে অ্যাকাউন্ট করতে। আচ্ছা আচ্ছা, না, নাজেহাল বলতে মানে অ্যাকাউন্টের কি অবস্থা, মানে রেসপন্স রেট, অর্ডার কমপ্লিশন রেট এগুলা কি সব? অর্ডার অর্ডার কমপ্লিটেশন জিরোতে এসে গেছে। ও মাই গড! এমন মানে এমন অ্যাকাউন্ট দিয়ে কাজ করা বা মার্কেটে টিকে থাকা বা স্ট্রাগল করা একটু ডিফিকাল্ট। সাকসেস পেতে অনেক টাইম লাগতে পারে, এমনকি আপনার সাকসেস পেতে আপনার 2 মাস 3 মাসও লেগে যেতে পারে, আপনি যদি স্ট্রংলি এখন মার্কেটিং শুরুও করেন। হ্যাঁ, আমি সেটাই বলতে চাচ্ছি আপনাকে। এক্ষেত্রে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করাটাই বেটার হবে। এবার সবাই নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করলে আমার মনে হয় ভালো হয়। হ্যাঁ, এটাও ঠিক আছে, নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করলে ভালো হয়, কারণ আমরা তাহলে গর্বের সঙ্গে বলতে পারবো যে অল দ্য অ্যাকাউন্টস রাইট, নিউ, তাই না? এবং নতুন অর্ডার থেকে, নতুন অ্যাকাউন্ট থেকে আমরা হচ্ছে অর্ডার নামাইছি, কোনো পুরাতন অ্যাকাউন্ট থেকে না। ঠিক আছে? আমাদের ওই যে প্রিভিয়াস ব্যাচের হচ্ছে ওই যখন আমরা শুরুতে ক্লাস নিই তখনই বলা হয়েছিল যে পুরাতন অ্যাকাউন্ট অ্যালাউ না, যে কারণে ম্যাক্সিমাম স্টুডেন্টদের নতুন অ্যাকাউন্ট ওপেন করা হয়েছে। হ্যাঁ, পরবর্তীতে আপডেট আসছে, মানে 15 দিন থেকে 20 দিন ক্লাস নেওয়ার পর আমাদের ফাইবার অ্যাকাউন্ট ওপেন করাকরি সব শেষ। 15 থেকে 20 দিন পরে মিনিস্ট্রি থেকে আপডেট আসলো, নিয়ে আসলো যে পুরাতন অ্যাকাউন্ট চলবে। হুম, পুরাতন অ্যাকাউন্ট চলবে। তো এই আপডেটের কারণে দেখা গেছে যে ওইটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম। বিষয়টা হচ্ছে এরকম। বুঝতে পারছেন কি মানে বিষয়টা? এখানে চাকরি হওয়ার এই আশঙ্কাটা একটু আমার মনে হয় বেশি, কারণ আমি এখন প্রিভিয়াস একটা অর্ডার কমপ্লিট করছি, ওই অর্ডারটাও মানে আমার মনে হয় হবে। ও, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, যদি এরকম হয় তাহলে নতুন অ্যাকাউন্ট করবেন, সমস্যা নেই। এক্ষেত্রে নতুন অ্যাকাউন্ট থেকে আপনি আপনার এনার্জি ফিরে পাবেন এবং এবং সুন্দর করে আমরা অ্যাকাউন্টটাকে প্রফেশনাল লুক দিতে পারবো। আমার ইনস্ট্রাকশন অনুযায়ী করলে ইনশাল্লাহ ভালো কিছু হবে, এইটাই সমস্যা নেই। এটাই হলো কথা, আপনি জি জি যেভাবে দিচ্ছেন আমাদেরকে, জি জি জি, আমাদের কনফিডেন্স অনেকটাই। আমরা আশাবাদী যে আপনার ইয়েতে আমরা খুব ভালো একটা পর্যায়ে পৌঁছাতে পারবো। ইনশাল্লাহ ইনশাল্লাহ। ওকে, থ্যাংক ইউ। ভাই একটা কথা বলতে পারি? গৌরাঙ্গ মোহন রায় বলুন। ভাই আমার একটা ফাইবার অ্যাকাউন্ট আছে, মনে করেন এটা লেভেল 1-এ আছি, আচ্ছা আচ্ছা ঠিক আছে? তো আমি চাচ্ছিলাম যে ওইটার পরিবর্তে আর একটা নতুন অ্যাকাউন্ট করবো আপনার ইনস্ট্রাকশন আচ্ছা, অনুযায়ী। আপনি নতুন অ্যাকাউন্ট করবেন ঠিক আছে, কিন্তু আপনার ল্যাপটপ বা পিসি কয়টা? আমার পিসি বর্তমান 2টা আছে, ল্যাপটপ 2টা আছে। আচ্ছা, তাহলে এক্ষেত্রে আপনি দুটো অ্যাকাউন্ট যদি হ্যান্ডেল করার মতো আপনার যদি সামর্থ্য থাকে তাহলে আপনি করতে পারেন, সমস্যা নেই। কিন্তু আমি যেটা মানে যে অ্যাকাউন্টে কাজ করাবো সেখানে আপনাকে 24 আওয়ার্স অ্যাক্টিভ থাকতে হবে বা অ্যাক্টিভ রাখতে হবে। সেটাই আমি জানতে চাচ্ছিলাম যে আমি কি একটা মডেম দিয়ে আমি বর্তমান অ্যাকাউন্টে কাজ করতেছি, ওই মডেমটা দিয়ে কি ওই নতুন অ্যাকাউন্ট করতে পারবো? না না না, বি কেয়ারফুল। মডেমেরও একটা নিজস্ব আইপি আছে, সিমেরও একটা আইপি আছে। তো বি কেয়ারফুল, এই জিনিসটা মাথায় রাখতে হবে আপনাকে। একটা অ্যাকাউন্টের জন্য একটা একটা ল্যাপটপ, একটা মডেম, একটা সিম। এই সিম, এই মডেম, মানে যে অ্যাকাউন্টে যে সিম, যে মডেম, যে ল্যাপটপ ব্যবহার করতেছেন, আপনি যদি সেই সিম, সেই মানে সেই মডেম এবং সেই ল্যাপটপে যদি অন্য একটা অ্যাকাউন্ট ব্যবহার করেন তাহলে এটা আপনার জন্য মারাত্মক ক্ষতিকর, এবং অ্যাকাউন্টটা আপনার রেস্ট্রিক্টেড হওয়ার সম্ভাবনা আজকে না হলেও কালকে হবে। সেই অ্যাকাউন্টটা রেস্ট্রিক্টেড আজকে না হলেও কালকে হবে। আচ্ছা, এখন তো আমার এই এই জিনিসটা বর্তমান রিস্ক অ্যাকাউন্টে, রিস্ক নেবেন কেন আপনি? হ্যাঁ, এখন আমার বর্তমান অ্যাকাউন্টে ডিজিটাল মার্কেটিং মানে ক্যাটাগরিতেই, হুম হুম। কিন্তু আমি যেটা এখন খুলবো আপনার সাথে নতুন করে, ওটাও তো ডিজিটাল মার্কেটিং এ হবে। এখন
আমি একই জায়গা থেকে লোকেশনে দুইটা ডিজিটাল মার্কেটিং এর ইয়ে করতেছি। লোকেশন কোনো ফ্যাক্ট নয়, আপনার লোকেশন থেকে আপনি 100টা অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন। ফ্যাক্ট হচ্ছে আপনার হচ্ছে ডিভাইস, মেইন ফ্যাক্ট। মডেম লাগবে তাহলে আরেকটা নাকি? মেইন ফ্যাক্ট হচ্ছে আপনার ডিভাইস, আপনার ডিভাইসগুলো। আপনার ডিভাইস যদি ইউনিক থাকে তাহলে আপনার অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হওয়ার কোনো সম্ভাবনা নাই। কিন্তু আপনি কি করলেন হুটহাট করে যেখানে ওয়াইফাই পাইলেন, মানুষের ওয়াইফাই, সেখানে অ্যাকাউন্ট লগ ইন করে আপনি বায়ার রিকোয়েস্ট সেন্ড করলেন। সাপোজ আপনি ঢাকায় গেছেন আর ঢাকায় আপনার বড় ভাই আছে, সেখানে ওয়াইফাই আছে, ওয়াইফাই ওপেন করে আপনি আপনার অ্যাকাউন্টে লগ ইন করে ব্যবহার করলেন। হ্যাঁ, সেখানে দেখা গেল যে ফরচুনেটলি সেখানে আরেকজন ব্যক্তি কাজ করে, যিনিও ডিজিটাল মার্কেটিং এর কাজ করে, তিনিও সেই আইপি দিয়ে ফাইবার লগ ইন করে আছে, কাজ করতেছে। এক্ষেত্রে এই কাজগুলো থেকে বিরত থাকবেন। অবশ্যই নিজের আইপি ব্যবহার করার মানে ইয়া থাকবে আপনার, মানে নিজস্ব আইপি ব্যবহার করবেন, নিজস্ব সিম ব্যবহার করবেন। যেহেতু আমরা জানি যে ফাইবারটা অনেক বেশি সিকিউর। হ্যাঁ, এই জিনিসগুলো মাথায় রাখবেন। হ্যাঁ, আমরা ভুল করছিলাম, যেমন এই জিনিসগুলো আমি যেমন আপনাদের সঙ্গে শেয়ার করতেছি, আমাদের সময় ওই সময়টাতে কেউ এইভাবে শেয়ার করেনি, যে কারণে আমার নিজেরও ব্যক্তিগতভাবে প্রায় 5টা অ্যাকাউন্ট ডিসেবল করে দিয়েছে। এগুলো আসলে আমি মানে মানে এই কিরকম মানে হচ্ছে ইয়া করতে করতে মনে করেন যে এই ভুল করতে করতেই শিখছি যে আসলে রিজনটা কি কারণে ডিএক্টিভেট হতে পারে। হ্যাঁ, ঠিক আছে, আমার লেভেল 2, হ্যাঁ, আমার একটা টপ রেটেড আইডিও চলে গেছে, ঠিক আছে, ফাইবারের। তো এই জন্য বলি যে ফাইবারটা আসলে ফিউচার না, ফিউচার হচ্ছে আপনার আপওয়ার্ক। আপনি ফাইবারে অনেক বেশি কাজ করতে পারবেন, ছোট ছোট কাজ। ফাইবারটা কিরকম, আপনি অল্প সময়ের মধ্যেই নিজেকে এস্টাবলিশ করতে পারবেন, যেটা ওয়েব ডেভেলপমেন্ট বা গ্রাফিক ডিজাইন ওই ক্যাটাগরির আন্ডারে কিন্তু সম্ভব না। এটা দেখাবো এখন, আমি প্র্যাকটিক্যালি দেখাবো আপনাদেরকে কেন এই ডিজিটাল মার্কেটিং এ আপনি খুব অল্প সময়ের মধ্যে অনেক বেশি প্রজেক্ট কমপ্লিট করতে পারবেন। আমি প্র্যাকটিক্যালি দেখাই দেবো আপনাদেরকে, সমস্যা নেই। আর এই অ্যাকাউন্টের সমস্যাটা হচ্ছে কিরকম, আপনি যখন হচ্ছে এই যে নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাবেন, আপনি অবশ্যই আপনাকে যেটা মাথায় রাখতে হবে, আপনার ওই পিসিতে যদি ইতিপূর্বে কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকেন, আপনাকে ফার্স্ট যেটা করতে হবে উইন্ডোজ দিতে হবে, মাস্ট বি। উইন্ডোজ দিবেন, তারপরে অ্যাকাউন্ট ওপেন করবেন, এবং অ্যাকাউন্টটা যখন আপনি ওপেন করবেন তখন আপনার ইউনিক সিম, ইউনিক হচ্ছে মডেম এবং ইউনিক ডিভাইস, মানে উইন্ডোজের পরে তো এমনিতেই নর্মালি ওটা ইউনিক হিসাবে আমরা ধরবো, সমস্যা নেই। ল্যাপটপটা যদি আপনি উইন্ডোজ দেন, ওটাতে আপনি অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন, কোনো সমস্যা নাই, কিন্তু উইন্ডোজ দিতে হবে, মাস্ট বি। বুঝাইতে পারছি? ঠিক আছে। কিন্তু ভাই আমরা যারা ওয়াইফাই ইউজ করি আমরা কি করব? ওয়াইফাই যারা ইউজ করেন আপনারা হচ্ছে স্ট্যাটিক আইপি ব্যবহার করবেন, রিয়েল আইপি ব্যবহার করবেন। জি আচ্ছা ভাই। রিয়েল আইপি ব্যবহার করবেন, আপনি নিজে একাই কাজ করবেন, অন্য কাউকে শেয়ার আইপি ব্যবহার করার দরকার নেই। আর যদি হচ্ছে যেমন হচ্ছে আমি কিন্তু হচ্ছে ম্যাক্সিমাম সময়ে মনে করেন যে ওই কাজ করার সময় আমার ওয়াইফাইটা ব্যবহার করি, কিন্তু অ্যাকাউন্টে যখন আমি কথোপকথন করি ক্লায়েন্টের সঙ্গে বা বায়ারের সঙ্গে, যখন আমি কাজ নামাই তখন কিন্তু আমি আমার নিজের আইপি ব্যবহার করি, মানে নিজের সিম নেট ব্যবহার করে বায়ারের সঙ্গে কথা বলি। ঠিক আছে, বুঝতে পারছেন কি, মানে অ্যাকাউন্টের সবগুলো আপনি অ্যাকাউন্ট লগ ইন থেকে লগ আউট থেকে কনভার্সন থেকে সবকিছু নিজের আইপি থেকে করার ট্রাই করবেন। কাজ করবেন যখন, তখন আপনি স্ট্যাটিক আইপি থেকে করুন, কোনো সমস্যা নেই। বুঝতে পারছেন? জি ভাইয়া। ওকে, আচ্ছা, আমরা কোথায় ছিলাম? কাস্টমার ফিডব্যাক। আচ্ছা, কাস্টমার ফিডব্যাকটা আমি বলছি এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। যেমন হচ্ছে আমি এক্সাম্পল দিয়েছিলাম যে শামিমারা আপু যেমন হচ্ছে 17 সালে বা 16 সালে কাজ করছে, কিন্তু 3টা ফিডব্যাক। তার মানে সেক্ষেত্রে ফিডব্যাক উনি ইনঅ্যাক্টিভ, যে তার প্রমাণটা আমরা পেয়ে গেছি, কারণ তার হচ্ছে 3টা ফিডব্যাক। হ্যাঁ, কারণ তিনি যদি রেগুলার থাকতেন ফাইবারে, হয়তো তার অনেকগুলো এতদিনে ওনার অনেকগুলো রিভিউ হয়ে যেত। ঠিক আছে, অথবা এটাও হতে পারে যে উনি এখানে কাজ করছেন কম, আপওয়ার্কে বেশি কাজ করছেন। হ্যাঁ, ঠিক আছে, কিন্তু বায়ার তো এত কিছু বুঝবে না। বায়ারকে তো ইমপ্রেস করার জন্য আমাদেরকেও কি করতে হবে, প্ল্যানিং করতে হবে। হ্যাঁ, আমাদেরকে স্ট্র্যাটেজিগুলো জানতে হবে, বায়ারকে কিভাবে ইমপ্রেস করতে হয়, সেটা হচ্ছে আমাদের মূল লক্ষ্য, তাই না? এতক্ষণ তো সেগুলো নিয়ে আলোচনা করলাম। আচ্ছা দেখেন, গেট কাস্টমার ফিডব্যাক টু লার্ন even more about your targeted audience. Try collecting feedback from your current customers. Try collecting feedback from your current customers. এখানে দেখাচ্ছে, দেখেন, কালেক্টিং ফিডব্যাক, তাই না? অনেকটা তো সেটা এরকমই। আমাদের হচ্ছে রিভিউ দরকার। আমাদের রিভিউ দরকার, আমাদের যত বেশি রিভিউ আমাদের অ্যাকাউন্টে, আমাদের হচ্ছে ডিমান্ড ক্লায়েন্টের কাছে কিন্তু তত বেশি, আমরা কিন্তু চার্জ করতে পারবো তত বেশি। একটা কাজ নিউ সেলার
নিউ সেলারকে যখন বায়ার কাজ দেবে, মনে করেন যে নিউ সেলাররা তারা কিন্তু মনে করেন যে $500 কাজ কখনো কখনো $10 $20 করে দেয়। কেন করে দেয়? কারণ ওদের মাথা এভাবে তাকে মানে নক দেয় যে আমি তো বসে আছি, আমি যেহেতু বসে আছি সেহেতু এটা $500 হোক আর $100 হোক আমাকে করতে হবে। যেখানে মানুষ কাজ পাওয়ার জন্য মরিহা, সেখানে নিউ সেলাররা কি করে, ওই দেখা যাবে যে $100 কাজ $5 বা $10 করে দেয়। ঠিক আছে, শুরুতে করে দেন, কোনো সমস্যা নাই। নতুন অবস্থায় আপনার ফিডব্যাক দরকার, করে দেন, 2-3টা রিভিউ হোক না। তারপর তো আপনি হচ্ছে নিজের নিজের যে যোগ্যতা সেটা আপনি প্রমাণ করতে সমর্থ হবেন। তখন আপনি কি করবেন, চার্জ বেশি করতে পারবেন। যখন আপনার 2-3টা রিভিউ থাকবে, আপনি এক্সপার্ট হয়ে গেলেন, ক্লায়েন্ট বুঝতে পারবে যে হি ইজ বা শি ইজ এক্সপার্ট। হ্যাঁ, বা হি ইজ শাকিলা জাফর। শাকিলা জাফরকে অ্যাড করবো, অ্যাড। আমার সামনে একজন মিনিস্টারের লোক। ও আচ্ছা আচ্ছা, একটু কথা বলি। আচ্ছা, শাকিলা জাফর, তাহলে আপনি শুনতে পাচ্ছেন? শাকিলা জাফর, শাকিলা জাফর, আপনি কি শুনতে পাচ্ছেন আমাদের ভয়েস? আচ্ছা, আপনি একটু কথা বলুন, আপনার ভয়েস শুনতে পাচ্ছি না আমরা। How they feel about the content you are currently producing, what their most urgent needs are, how you can address their problems with your content. Getting the right customers feedback can help you understand your readers and subscribers priorities, decide on the best places to reach your customers. Okay, flesh out your buyer personas, flesh out your buyer personas, which we will talk about next. Okay, create buyer personas. Acha, the kind of content your audience will respond to, how it will help them, or what will make the care about it. আমাদের 11টা স্টেপ আছে, দেখুন আমরা 4 নাম্বার স্টেপে গেলাম। 4 নাম্বার, assess your current position. Assess your current position. Many business already have content out there. আপনার কম্পিটিটর অলরেডি কি করছে, আপনি যে সার্ভিসগুলো প্রোভাইড করেন সেম সার্ভিস তারাও কি করে প্রোভাইড করে, তারাও অলরেডি কি করছে, আপনি যে কন্টেন্টগুলো নিয়ে কাজ করবেন তারাও অলরেডি পাবলিশ করছে। মেনি বিজনেস অলরেডি হ্যাভ কন্টেন্ট আউট দেয়ার। দিস উইল ইনক্লুড কন্টেন্ট দ্যাটস অন ইউর ব্লগ as well as social media content, podcasts, videos and so on. That's why the next step is to figure out whether that content is helping you to meet your goal. Okay, to do that you will need to carry out a content audit. That means logging all the pieces of content such as blog post, guest post and so on, assessing their usefulness or success, identifying the gaps. How to log your content, আচ্ছা এগুলো আপনারা পড়ে নেবেন, আমরা একটা নিচে যাই, শর্ট করি। আচ্ছা, কন্টেন্ট অ্যানালাইজার দিয়ে দেবো আপনাদেরকে এখন, এটার ইউআরএলটা, আইডেন্টিফাই কন্টেন্ট গ্যাপস। আচ্ছা, স্টেপ 5 দেখুন, খালি স্টেপগুলো আলোচনা করি। দেখুন, ফিগার আউট দ্য বেস্ট কন্টেন্ট চ্যানেলস। As you work through this process, you will start to get a sense of where your audiences is hanging out and where you already have a successful online presence. It's best to focus on what's working and expand from there rather than try to do everything at once. But to be absolutely sure, you will need to take another look web analytics. When you are in Google Analytics, so go on acquisition social overview to see the main social network where your content is being shared. For example, in our screenshot, most of the social activity takes place on YouTube. এটা মূলত গুগল অ্যানালাইটিক্স এর হচ্ছে স্ক্রিনশটটা দেখাচ্ছে এখানে।
share by network, share by content type, share by content length, top content in the past year. আচ্ছা, যখন আপনি মনে করেন 1 বছর ধরে কোনো কন্টেন্ট, মনে করেন কোনো ব্লগে মার্কেটিং করবেন, তখন স্ট্র্যাটেজিগুলো দেখুন এরকম কিন্তু একটা স্ট্যাটিস্টিক্স রিপোর্ট আপনাকে শো করবে আপনার ওয়েবসাইটের মধ্যে। হ্যাঁ, এটা মূলত গুগল অ্যানালিটিক্সের মাধ্যমে এটা সেট আপ করে দেওয়া হয়। তারপরে দেখুন ডিসাইড অন কন্টেন্ট টাইপ। Next thing about the type of content you need to create. There are some content types that every content marketing strategy will include. Most successful content marketing strategies really on having a central core of content published on your own website or home base, which can then be repurposed and shared on other site. Outpost বলা হয় যেটাকে। So blog posts are an essential part of your content marketing mix and they still deliver a strong result. Ideally, your blog post will be actionable, valuable, and shareable, and may include a range of article types. How to map content to social with Buzzsumo. You can use the Buzzsumo tool. এটা একটা টুলের নাম, হ্যাঁ, mention about to map the types of blog post you want to create to the potential for social shares to boost engagement and reach. For example, Opt-in Monster readers really like how to articles and list. Click on a content type. এখানে একটা এক্সাম্পল দিয়ে বোঝানোর ট্রাই করতেছে। হ্যাঁ, আচ্ছা, তারপরে নিচে যাই আমরা। আদার কন্টেন্ট টাইপ। আচ্ছা, গ্রামারলি নিয়ে আলোচনা করবো আজকে, সমস্যা নেই। আইডেন্টিফাই অ্যান্ড অ্যালোকেট রিসোর্সেস। Create a content calendar. Create content, যেগুলো অলরেডি আমরা ডিসকাস করছি। আচ্ছা, তারপরে দেখুন ডিস্ট্রিবিউট অ্যান্ড মার্কেট, অর্থাৎ প্রমোটের বিষয়টা। মেজার রেজাল্ট। আচ্ছা, আপনারা এগুলো একটু স্টাডি করবেন। কন্টেন্ট মার্কেটিং স্ট্র্যাটেজি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের আনঅফিশিয়াল যে গ্রুপটা আছে, সেখানে ইউআরএলটা দিয়ে দিলাম। আচ্ছা, আপনাদের পক্ষ থেকে যাদের পিসিতে একদম ফ্রেশ, নিট অ্যান্ড ক্লিন উইন্ডোজ দেয়া আছে এবং আপনাদের স্মার্ট কার্ড আছে সবারই, এনআইডি স্মার্ট কার্ড, এমনি ওই পরিচয়পত্র আছে না, স্মার্ট কার্ডটা নাই। অনলাইন কপিটা দিয়ে হবে ভাইয়া? অনলাইন কপি দিয়ে হবে বলতে, অনলাইন কপিতে একটা স্ট্র্যাটেজি আমাদেরকে ফলো করতে হবে। সেই স্ট্র্যাটেজিটা হচ্ছে এরকম। আচ্ছা, অনলাইন কপিটার হচ্ছে যে ডিজিট, এটা কি 10 ডিজিটের, 10টা ডিজিট? ভাই এটা স্মার্টটা দেন, এটা আগেরটা, আগে যেমন ওল্ডটা যেরকম ছিল না ভাইয়া, হ্যাঁ হ্যাঁ, 10টা ওই না আমি বলছি ডিজিট কয়টা, ডিজিট কয়টা? 10টা। আচ্ছা, 10টা ডিজিট। আর সমস্যা নাই, আপনাদের একটা বুদ্ধি দেই। সেই বুদ্ধিটা হচ্ছে এরকম, শুনেন, মন দিয়ে শুনেন। মূলত পেনিয়র এখন অনেক বেশি সিকিউর হয়ে গেছে, লাস্টে একটা আপডেট নিয়ে আসছে। তারা হচ্ছে আসলে স্মার্ট কার্ড ছাড়া আপনি নর্মাল যে কার্ডটা দিয়ে সেটা দিয়ে অ্যাপ্লাই করলে ওরা অ্যাপ্রুভ করে না। হ্যাঁ, তো যেহেতু আপনাদের ডিজিট 10 ডিজিটের এবং এই ডিজিটটা কিন্তু স্মার্ট কার্ডের, আপনারা কিন্তু যে 10 ডিজিটের যে পেয়েছেন অনলাইন কপিটা, এটা কিন্তু স্মার্ট কার্ডের। হ্যাঁ, তো স্মার্ট কার্ডের ডিজিট পেয়েছেন, মূলত এটা দিয়ে আপনার স্মার্ট কার্ড ইস্যু হবে, সমস্যা নেই। আপনি যেটা করবেন সেটা হচ্ছে কম্পিউটারের দোকানে যাবেন। কম্পিউটারের দোকানে গিয়ে আপনার যে আপনাকে জাস্ট কনভার্ট করতে হবে, একটা কপি বের করতে হবে, সফট কপি। সেই সফট কপিটা হচ্ছে মানে এটা আপনার কিন্তু কোনো ফলস বা ট্রু, মানে ফলস কোনো ইনফরমেশন না, আপনার জেনুইন ইনফরমেশন, সব কিছুই ওকে থাকবে, শুধু মানে এই স্মার্ট কার্ড রূপটা দিতে হবে। বুঝতে পারছেন? মানে স্মার্ট কার্ডের যে রূপটা সেটাই দিতে হবে, কিন্তু বাকি ইনফরমেশনগুলো সব ঠিক থাকবে।
আমি ওইটা পরে আমি বুঝি নাই। সুকান্ত মণ্ডল, সুকান্ত মণ্ডল বুঝি নাই। ভাইয়া ওইভাবে ইয়ে করে আমার ভাইয়া ওইভাবে করে আমার ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট অ্যাক্টিভ করছিলাম, ওইভাবে স্মার্ট কার্ড বানায়। স্মার্ট কার্ড বানিয়ে আপনি কি করছেন? হ্যালো ভাইয়া, হ্যাঁ হ্যাঁ বলুন। ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট অ্যাক্টিভ করছি আমি। মানে আপনারা চাইলে আমি ওইটা আর কি দিতে পারি, যে আমার কাছে ফরম্যাট আছে, জাস্ট নামগুলো চেঞ্জ করে নিলেই হবে। আচ্ছা আচ্ছা গুড, তাহলে সুকান্ত দাদার কাছ থেকে আপনারা ওই ফরম্যাটটা নিতে পারবেন, সমস্যা নেই। গুড, আপনাকে ধন্যবাদ সুকান্ত দাদা। ভাই রাতে মিটিংয়ে থাকবেন। মিটিংয়ে থাকবেন, ইনফরমেশনগুলো আপনি নেবেন, নিয়ে কাজগুলো করে দিয়েন আপনি। সুকান্ত মণ্ডলের মতো যদি আরও আপনারাও পারেন এই জিনিসটা, তাহলে করে দেবেন, সমস্যা নেই। হ্যাঁ করে স্ক্যান। ভাইয়া আমার একটা প্রবলেম আছে। হ্যাঁ বলুন। আমার এনআইডি কার্ডটাতে বেশ কিছু ভুল ছিল, তো এই কারণে আমি কার্ডটা উঠাই। আর নতুন কার্ড ওরা দিতে চাইছিল, এই সিচুয়েশনের কারণে দেয়। আর এই কারণে আমি দেখা গেছে যে ম্যাক্সিমাম জায়গায় আমার যে পাসপোর্টের যে নাম্বারটা আমি ওইটাই ইউজ করি। এখানে কি আমি ওইটা ইউজ করতে পারবো? আপনার পাসপোর্ট আছে? হ্যাঁ পাসপোর্ট আছে। আচ্ছা, যে সমস্ত জায়গায় পাসপোর্ট সাবমিশনের অপশন আছে সেখানে আপনি পাসপোর্টটা সাবমিট করতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে আমার যে প্রিন্ট আউট কপিটা আছে সেটা হচ্ছে আপনার পুরোনো যে পুরোনো ফরমেশনের ওই নাম্বারটা আছে, ওটাতে যে আপনার এখন যে নতুন কার্ড এইটার নাম্বারটা ওখানে নাই। আচ্ছা, আপনি তো জাস্ট আপনার ভুলগুলো কি? আপনার তো নাম্বারে কোনো ভুল নাই, আপনার হচ্ছে নামে, মানে আপনার নাম টাম হাবিজাবি এগুলোতে ভুল আছে মনে হয় নাকি? হ্যাঁ ইনফরমেশন আচ্ছা, ইনফরমেশনে ভুল আছে, সমস্যা নেই। আপনি আপনার বাবা মার ইয়ে দিয়ে খুলতে পারবেন, আপনার ভাই বোন যার ইনফরমেশন ঠিক আছে তার নাম দিয়ে খুলতে পারবেন, কোনো সমস্যা নাই। এক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি আপনার প্যারেন্টসের দিয়েও খুলতে পারবেন, আপনার বড় বোন বা বড় ভাই যেমন এভাবে আপনি খুলতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু প্যানিয়র তখন আপনাকে সেম আইডি দিয়েই খুলতে হবে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট, লোকাল ব্যাঙ্ক অ্যাকাউন্ট, সেটাও আপনার সেম আইডি দিয়ে খুলতে হবে। এটা একটা সমস্যা, মানে যেটা দিয়ে আপনি এখানে অ্যাকাউন্ট খুলবেন সব জায়গায় যেন তার ইনফরমেশনগুলোই ব্যবহার করা হয়। ভাই ঠিক আছে। আপনি চাইলে আমি স্ক্রিন শেয়ার করে দেখাই দিতে পারি যে ওই স্মার্ট কার্ডটা কেমন হবে। আচ্ছা, ওটা আপনারা মিটিং যেটা করবে। আমি করছি। আচ্ছা, ওইটা আমরা আজকে মিটিংয়ে করবো। হ্যাঁ, যেহেতু মিটিংয়ে অনেকেই প্রেজেন্ট থাকে না, আজকে কিন্তু প্রেজেন্ট থাকবে দেখবেন। আচ্ছা, ওই জিনিসটা সুকান্ত মণ্ডল আমরা রাতে মিটিংয়ে আচ্ছা দেখাবো, ভাইয়া। ঠিক আছে? মিটিংয়ে এখন না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আচ্ছা ভাইয়া। ওকে, নেট কানেকশন ভালো হবে এবং আমার কথা বুঝতে পারবে এমন একজন স্ক্রিনটা শেয়ার করতে পারেন, যার অ্যাকাউন্ট আমি খুলে দেব এবং হচ্ছে আমার ইনস্ট্রাকশন অনুযায়ী খোলা হবে। আর হচ্ছে আরেকটা কথা হচ্ছে, যদি অ্যাকাউন্টে যদি মানে লগ ইন করা থাকে কোনো অ্যাকাউন্ট, অন্য কোনো ফাইবার অ্যাকাউন্ট, তাহলে কিন্তু হবে না। বা হচ্ছে আপনি অলরেডি মনে করেন যে ব্যবহার করছেন, সেটাও কিন্তু হবে না। এক সম্পূর্ণ নতুন ডিভাইস হতে হবে। নতুন ডিভাইস হতে হবে। সিম হচ্ছে নতুন, যে সিম দিয়ে কখনো ফাইবার অ্যাকাউন্ট চালানো হয়নি। মডেমও হচ্ছে নতুন, যে মডেম দিয়ে কখনো ফাইবার অ্যাকাউন্ট চালানো হয়নি। এমন কোনো ব্যক্তি পার্সন থাকলে তিনি স্ক্রিনটা শেয়ার করতে পারেন। তো আমি আছি ভাইয়া, কিন্তু আমার তো ওয়াইফাই। এখন কি আপনি ওয়াইফাই কানেকশনে আছেন? জি জি, আমি ওয়াইফাই কানেকশনে আছি। আচ্ছা, আপনার ওটা কি শেয়ার আইপি না হচ্ছে স্ট্যাটিক আইপি? স্ট্যাটিক আইপি আমার, মানে একটাই লাইন। আচ্ছা, তাহলে আপনি শেয়ার করতে পারেন, সমস্যা নেই। আচ্ছা। যাদের মনে করেন যে একাধিক অ্যাকাউন্ট আছে, আপনারা চাইলে দুটো ল্যাপটপে দুটো অ্যাকাউন্ট চালাতে পারবেন, কোনো সমস্যা নেই। দুটো ল্যাপটপে দুটো অ্যাকাউন্ট চালাতে পারবেন, এর জন্য দুটো দেখা যাচ্ছে ভাইয়া। কানেকশন, নেট কানেকশন, দুটো সিম আছে। ওকে, ঠিক আছে আনিসুল হক রাজু ভাই, আপনি যেটা করবেন আরেকটা ল্যাপটপ কিনে ফেলুন। ল্যাপটপ আছে আছে না? আলহামদুলিল্লাহ, গুড। ভাইয়া। আমার একটা অ্যাকাউন্ট আছে, আমি গত মাসে 20 তারিখে খুলছিলাম। কোনো প্রজেক্ট কমপ্লিট করছেন? না না ভাই, কিন্তু আমার ক্লায়েন্টের রিপ্লে আসতেছে মোটামুটি। ক্লায়েন্টের কি আসতেছে? আমরা একটা ক্লায়েন্ট সেদিকে বললাম না ভাইয়া, জি। তারপর কালকে একটা রাতে একটা ক্লায়েন্ট নক দিছিল।
আচ্ছা আচ্ছা ভোর 5টার দিকে নক দিয়েছি। আচ্ছা তো ওর কাজটা আমার কাজের সাথে রিলেটেড ছিল না, তো ওই জন্য আর কোনো ওকে এমনিতে একটা যত রেসপন্সের ঠিক থেকে ওই হিসেবে একটা এসএমএস দিয়ে বলি। আচ্ছা ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা রৌনক নিবিড়, একটা কাজ করি আগে, আমি আগে পরিচয় করে দিই সবার সঙ্গে পরিচয় করে দিই মার্কেট প্লেসটার সম্বন্ধে। হ্যাঁ, আপনার অ্যাকাউন্টটা একটু হচ্ছে স্টপ করুন। সমস্যা নেই, আপনি ওটা দিয়ে কাজ করতে পারবেন, এমএস মিম। আপনার অন্যান্য যে কনভার্সন রেট, তারপর হচ্ছে পজিটিভ রেটিং, অর্ডার কমপ্লিশন রেট, এগুলো ঠিক আছে তো? জি ভাই, সবকিছু 100 আছে। আচ্ছা ওকে। আচ্ছা আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি যাচ্ছে। আচ্ছা, ফাইবার হচ্ছে একটা মার্কেট প্লেস, হ্যাঁ, ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস, ঠিক আছে। আমরা আমাদের দেশে মূলত মার্কেট প্লেস আছে মনে হয়, দুই একটা নতুন আছে অলরেডি। হ্যাঁ, বিল্যান্সার নামে একটা মার্কেট প্লেস আছে, আমাদের দেশীয় মার্কেট প্লেস। হ্যাঁ, তারপরে হচ্ছে কাজকি.com নামে একটা মার্কেট প্লেস আছে, আমাদের দেশীয় কিন্তু এগুলা। সেখানেও কিন্তু এই যে এরাও কিন্তু চাচ্ছে ইন্টারন্যাশনালি মানে হওয়ার জন্য, মানে এরকম ফাইবারের মতো। কিন্তু আমাদেরকে তো আগে বুঝতে হবে যে আসলে মার্কেট প্লেসের আসলে মানেটা কি, মার্কেট প্লেসে আসলে কি হয়, কি করা হয় এখানে মূলত। দেখা দেখা যাবে যে আপনার এই যে বিল্যান্সার বা কাজকি যে বললাম, হ্যাঁ, এগুলোতে কিন্তু আমাদের এই যে অনলাইনে যে কাজগুলো হয়, মনে করেন যে সার্ভিসগুলা, যেমন ডিজিটাল মার্কেটিং রিলেটেড, গ্রাফিক্স ডিজাইন রিলেটেড বা ওয়েব ডেভেলপমেন্ট রিলেটেড, এই সার্ভিসগুলো মূলত একটা অর্থের বিনিময়ে, হ্যাঁ, মানুষের কাছে সেল করানো হয় বা ক্লায়েন্টের কাছে সেল করা হয় মূলত অর্থের বিনিময়ে, টাকা পয়সার বিনিময়ে। আমরা যে সার্ভিসগুলো কি করি, অন্যের কাছে বিক্রয় করি, হ্যাঁ, অথবা আপনি কি করেন, ক্রয় করেন। আপনি কিন্তু ফাইবারে নট অনলি সেল করবেন, আপনি কিন্তু মাঝে মধ্যে ক্রয়ও করবেন। মানে বাই এবং সেল, একজন সেলার বাই এবং সেল দুটাই করতে পারবে। আবার বায়ার বায়ার কিন্তু ম্যাক্সিমাম বায়ারের তো মানে ইয়ের প্রয়োজন হয় না, বিক্রয়, ওরা কিন্তু শুধু কিনে 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 কি করে প্রমোট করে সার্ভিসগুলো ওদের জন্য। তো আমরা সেলার, আমাদের দেখা যাবে যে বাই এবং সেল দুটোই আমরা করতে পারবো ফাইবারের মাধ্যমে। তো ফাইবার হচ্ছে একটা মার্কেট প্লেস যেখানে আমরা কি করব, কাজের জন্য অ্যাপ্লাই করব। আমাদের দেশে একটা জনপ্রিয় একটা ইয়ে আছে, জব সিকার সাইট আছে, তাই না, বিডি জবস, সবাই চিনি আমরা। আচ্ছা, বিডি জবসের মূল মন্ত্র কি? আমরা বিডি জবসে গিয়ে কি করি, সাইন আপ করি, করে আমাদের হচ্ছে কি করি, আমাদের হচ্ছে কি বলে এটাকে, রিজিউম বলুন, আমাদের হচ্ছে সিভি বলুন, আপলোড করে রাখি। এরপরে কি হয়, আমরা আমাদের পছন্দ মতো কাজগুলোতে কি করি, অ্যাপ্লাই করি, খুঁজে খুঁজে বের করে অ্যাপ্লাই করি। কিন্তু বিডি জবসের যেটা হয় সেটা হচ্ছে সেখানে কিন্তু কোনো পেমেন্ট মেথড নাই, আছে কি? সেখানে কোনো সার্ভিস বিক্রয় করার কোনো সুযোগ নেই। হয়তো এখন ওরা অনেকগুলো নতুন নতুন পলিসি নিয়ে কাজ করতেছে বিডি জবস। হ্যাঁ, এখন অনেক অনলাইন হচ্ছে লার্নিং প্ল্যাটফর্ম নিয়ে আসছে, নট অনলি জবস, মানে জব সিকার্স নিয়ে এরা কাজ করতেছে না, আবার অনেকগুলা ফাংশনালিটি এরা অ্যাড করছে। কিন্তু অতীতে ওরা কিন্তু শুধু এই আপনার হচ্ছে অনলাইনে জব সিকার্সদের জন্য, জবকে মানে মানুষের দ্বার প্রান্তে পৌঁছিয়ে দেওয়ার জন্য অনলাইন প্ল্যাটফর্মটাকে ওরা চালু করছিল, ঠিক আছে। তো যাই হোক, সেখানে কিন্তু পেমেন্ট মেথডের অপশনে বা সার্ভিস ক্রয় বা সেল করার অপশনে সেখানে কি হবে, আপনার একটা লিমিটেশন থাকবে। আপনি বিভিন্ন কোম্পানিতে কি করতে পারবেন, অ্যাপ্লাই করতে পারবেন, বিভিন্ন কোম্পানিতে অ্যাপ্লাই করতে পারবেন অ্যাজ এ হচ্ছে এমপ্লয়ার হিসাবে। এক্ষেত্রে কি হবে, আপনি একটা কোম্পানি, সাপোজ একটা কোম্পানিতে জব করা শুরু করলেন, আপনি 6টা থেকে 7 ঘন্টা কি করলেন, সেই কোম্পানিতে জব করলেন, কিন্তু আপনার একটা লিমিটেশন থাকলো। আপনি কি চাইলে অন্য কোনো কোম্পানিতে জব করতে পারবেন? না। না, তার মানে আপনি যদি কোনো একটা সরকারি জবেও যদি ইনক্লুড হন, কিন্তু আপনাকে ওই জবের মধ্যে সীমাবদ্ধতা, তাই না? আপনি ওই সরকারি জবের মধ্যে আপনার লিমিটেশন থাকলো, আপনি বিডি জবস থেকে বিভিন্ন প্রাইভেট কোম্পানিতে জব করলেন, সেখানে আপনার সীমাবদ্ধতা। আপনি চাইলেও কিন্তু অন্য কোনো কোম্পানিতে জব করতে পারবেন না। কিন্তু এই যে ফাইবার বলুন, আপওয়ার্ক বলুন, ফ্রিল্যান্সার বলুন, আপনি চাইলে একই সঙ্গে 10টা কান্ট্রিতে 10টা কোম্পানিতে জব করতে পারেন, পারেন না? জি ভাইয়া। তার মানে কোনটাতে মজা বেশি, লোকালি জব করা বেশি মজা না ইন্টারন্যাশনালি জব করা মজা বেশি? ইন্টারন্যাশনাল। আপনি এখানে ভেরিয়াস টাইপস অফ পিপলস এর সঙ্গে কথোপকথন করতেছেন, আপনার অনেক বেশি নলেজ গ্যাদার হচ্ছে। আপনি আজকে জাপানিজ ক্লায়েন্টের সঙ্গে কাজ করলেন, কালকে কাজ করলেন অস্ট্রেলিয়ান ক্লায়েন্টের সঙ্গে, তারপরের দিন করলেন নেপোলিয়ান, তারপরে মনে করেন যে ইউনাইটেড কিংডম।
এভাবে আপনার কি হলো, আপনি দেখবেন যে আপনার অনেক বেশি, মনে করেন যে আপনি এক্সপার্ট হয়ে গেলেন। এটা তো ধীরে ধীরেই হবে, নাকি একদিনে হবে? ধীরে ধীরে হবে। সেই লিমিটেশন আনলিমিটেশন হয়ে যাবে এখানে, তাই না? এখানে আপনি বিভিন্ন কান্ট্রিতে বিভিন্ন একই সঙ্গে আপনি 2-3টা কোম্পানিতে জব করতে পারবেন অ্যাজ এ বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে, বা সোশ্যাল মিডিয়া মার্কেটার হিসেবে, অথবা ইমেল মার্কেটার হিসেবে, অথবা লিড জেনারেশন এক্সপার্ট হিসেবে, যেগুলো আমরা ক্লাসে অলরেডি শিখিয়েছি। আপনাদের টাইটেল কি হবে, তাই না? শিখিয়েছিলাম না আপনাদের কি কি টাইটেল হবে? মূলত এইসব টাইটেলের পার্সনগুলোকে এই ফাইবার মার্কেট প্লেসে অনেক বেশি চাহিদা। ঠিক আছে, দেখুন এখানে কি বলছে, ফাইবার ইজ এন অনলাইন মার্কেট প্লেস ফর ফ্রিল্যান্স সার্ভিসেস। দ্য কোম্পানি প্রোভাইডস এ প্ল্যাটফর্ম ফর ফ্রিল্যান্সার্স টু অফার সার্ভিসেস টু কাস্টমার্স ওয়ার্ল্ড ওয়াইড। এখানে কি কোনো নির্দিষ্ট কান্ট্রির কথা বলছে, না ওয়ার্ল্ড ওয়াইড বলছে? ওয়ার্ল্ড ওয়াইড বলছে। তো ক্রিয়েটেড বাই মানে ফাউন্ডার মিকা কাউফম্যান। মিকা কাউফম্যান ইনি হচ্ছে ফাউন্ডার বা ক্রিয়েটেড। ওকে, ডেট লঞ্চ ফেব্রুয়ারি 1, 2010, মানে 2010 সালের ফেব্রুয়ারি মাসে এটা প্রতিষ্ঠিত হয় বা ক্রিয়েট করা হয়। মিকা কাউফম্যান, আমার টুইটার পর্যন্ত চলে আসছে, দেখুন এই যে সিইও অফ ফাইবার। মিকা কাউফম্যানের লিঙ্কডইন প্রোফাইল খুঁজে পেয়েছি। একটা মেসেজ দেন মিকা কাউফম্যানকে, পারবেন মেসেজ দিতে? দেখেন আমরা কিন্তু ওনাকে পেয়ে গিয়েছি লিঙ্কডইন প্রোফাইলে। এই যে এই ব্যক্তিটা দেখা যাচ্ছে, মিকা কাউফম্যান, ফাউন্ডার সিইও ফাইবার, হ্যাঁ, নিউ ইয়র্ক। এনার বাসা মূলত হচ্ছে নিউ ইয়র্ক। ঠিক আছে, নিউ ইয়র্ক। আপনি দেখবেন যে আপনি যখন এনার প্রোফাইলটা পাবেন, এনার এনার যে হচ্ছে বিজনেস পেজ, এনার বিজনেস পেজগুলো দেখবেন। বিজনেস পেজ যেমন হচ্ছে এখানে গিয়ে হাইড করা আছে, কারো কারো মানে সিকিউর করা থাকে। হ্যাঁ, বিজনেস পেজগুলো চাইলেও খুঁজে পাবেন না। তাহলে বিজনেস পেজের মধ্যে খুঁজে পেলে যেটা করতে পারতেন আপনারা, সরাসরি মনে করেন যে কোনো এখান থেকে কিন্তু মেসেজের অপশন আছে, যে মেসেজ, সরাসরি আমি মেসেজ দিতে পারবো, সরাসরি মিকা কাউফম্যানকে মেসেজ দিতে পারবো, কন্ট্যাক্ট করতে পারবো এই লিঙ্কডইনের মাধ্যমে। বুঝতে পারছেন? এই যে মেসেজের অপশন দেখতে পাচ্ছেন, লিখে সেন্ড করে দিলে তার কাছে চলে যাবে। সাপোজ আপনার একটা ক্লায়েন্ট আপনার সঙ্গে খুব খারাপ ব্যবহার করছে, কমপ্লেন করবেন কার কাছে? একদম মিকা কাউফম্যানের কাছে কমপ্লেন করবেন। ঠিক আছে, ওই ক্লায়েন্টকে প্রুফ যদি দেখাইতে পারেন, মনে করেন যে কমপ্লেন করলে হবে না, প্রুফ দেখাইতে হবে। ঠিক আছে, প্রুফ দেখালে দেখবেন যে ওই ক্লায়েন্টকে ওই ফাইবার থেকে বিতাড়িত করা হবে। যারা ডিসঅনেস্টি নিয়ে, মন মাইন্ড নিয়ে এই মার্কেট প্লেসে আসে, তারা কিন্তু বেশি দিন টিকতে পারে না। দেখা যায় তাদের অ্যাকাউন্টগুলো রেস্ট্রিক্টেড করে দেয়, অথবা ফাইবার বুঝতে পেরে তাদেরকে আউট করে দেয়। তারপরে দেখুন ট্রেড স্যাস, এটা হচ্ছে 10 বছর আগে এটা এস্টাবলিশড হয়। কত বছর আগে এস্টাবলিশড হয়? 10 বছর আগে। অ্যাভেলেবল ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ, স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ, ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ, ডাচ, তারপর হচ্ছে পর্তুগিজ। এই সমস্ত ল্যাঙ্গুয়েজের পার্সনরাও এখানে কি করে? কাজ করে। ঠিক আছে, এই সমস্ত ল্যাঙ্গুয়েজের পার্সনরা এখানে অ্যাভেলেবল ইন এই সমস্ত ল্যাঙ্গুয়েজের, মনে করেন যে কান্ট্রিগুলোতেও এই ফাইবার কি হয়? অনেক বেশি জনপ্রিয়। ঠিক আছে, আচ্ছা এখানে হেডকোয়ার্টার্সটা দেয়নি। আচ্ছা নিচে দেখুন আপওয়ার্ক, পিপল পার আওয়ার, তারপর হচ্ছে আপনার এই যে শাকবাক্স, 99 ডিজাইনস, টাস্ক রেবিট, এগুলো সবগুলোই মূলত হচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস। হ্যাঁ, এটা হেডকোয়ার্টার্স মেবি হচ্ছে আপনার ইসরায়েল। আচ্ছা একটু দেখি, ফাইবার ও এখানেই পাওয়া যেতে পারে। এখানে নিউ ইয়র্ক দেওয়া আছে, এটা হচ্ছে ওনার বাড়ি, মিসা কাউফম্যান নিউ ইয়র্কে বসবাস করে। ফাইবার হেডকোয়ার্টার্স তেল আবিব, হ্যাঁ ইসরায়েলে। দেখা যাচ্ছে কি ইসরায়েলে, এটার হেডকোয়ার্টার্স মানে প্রধান অফিস কিন্তু ইসরায়েলে। হ্যাঁ, আর ইনি মূলত ইসরায়েলের বাসিন্দা, মিসা কাউফম্যান। নামটা দেখে বুঝতে পারতেছেন কি নিউ ইয়র্কে কিন্তু ইনার বসবাস, নিউ ইয়র্কে বাস করে, কিন্তু ইনি হচ্ছে মূলত ইসরায়েলিয়ান।
ঠিক আছে, মিচা কাউপম্যান। আচ্ছা যাই হোক, ইসরায়েল থেকে নিউ ইয়র্কে এসে ভালো বিজনেস করতেছে সে। আচ্ছা আমরা তাহলে বুঝতে পারলাম অনেক কিছু ফাইবার সম্বন্ধে। তাহলে ফাইবার সম্বন্ধে আপাতত আপনাদেরকে একটা মানে একটা মোটামুটি একটা ধারণা দেওয়ার ট্রাই করলাম। আর কোনো কোশ্চেন আছে? ফাইবার নিয়ে আর কোনো কোশ্চেন আছে? আচ্ছা আর কোনো কোশ্চেন নাই আপনাদের? কোশ্চেন, আমার একটা কোশ্চেন ছিল ভাইয়া। হ্যাঁ বলুন। কোশ্চেন হচ্ছে যে আমার একটা ফ্রেন্ড আছে, ও ফাইবারে কাজ করে 17 সাল থেকে। হুম হুম। ও হচ্ছে লেভেল 2 সেলার। আচ্ছা তো ও আমাকে কয়েকদিন থেকে রিকোয়েস্ট করতেছিল যে আমি যদি ফাইবার অ্যাকাউন্ট খুলি আমি যেন ওর রেফারেল দিয়ে খুলি। হুম হুম। এটাতে কি কোনো প্রবলেম হবে? রেফারেলে খুললে প্রবলেম হয় না, এটাতে প্রবলেম হয় না। এটাতে হচ্ছে আপনার ওই বন্ধুটা উপকৃত হবে। উপকৃত হবে কি, রেফারেল সিস্টেমটা মূলত এটা ফাইবার নিয়ে আসছে, যেটা ইয়া ছিল, মানে আগে অনেক সহজ ছিল। মানে আগে আপনি $100 ট্রানজেকশন দিলে আপনি সরি $100 ট্রানজেকশন, হ্যাঁ $100 ট্রানজেকশন না, আগে ছিল এরকম। আপনি যখন হচ্ছে ইনকাম করবেন মার্কেটে, আপনি যখন $5 বা $10 ইনকাম করবেন, আপনার রেফারেলে যখন খুলবেন তখন আপনি ওই ব্যক্তিটা তার অ্যাকাউন্টে কিছু ডলার যোগ হবে। হ্যাঁ, এটা মূলত একটা পার্সেন্টেজ অনুযায়ী যোগ হয়, এই এই আর কি লাভ। কিন্তু ওই 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 ডলারটা আপনার ফ্রেন্ড ট্রানজেকশন দিতে পারবে না। মানে এটা ট্রানজেকশন দিতে পারবে না, এটা জাস্ট পারচেস করতে পারবে, প্রোডাক্ট পারচেস করতে পারবে অনলাইনে। অনলাইনে প্রোডাক্ট পারচেস করতে পারবে, ঠিক আছে, এতটুকুই করতে পারবে, আর কিছুই করতে পারবে না। এই রেফারেল দিয়ে কোনো কোনো ইয়া নাই, বেনিফিট নাই। ঠিক আছে, এই হচ্ছে ঘটনা। আচ্ছা ভাই। তবে এটা শিওর যে আমার প্রিভিয়াস স্টুডেন্টরা আমার রেফারেলে অ্যাকাউন্ট খুলছে। ঠিক আছে, হ্যাঁ কারণ হ্যাঁ যদি আপনারা খুলতে চান আমি দিতে পারবো, সমস্যা নাই, অ্যাজ ইউ উইশ। হ্যাঁ ভাইয়া জি। পেওনিয়ারে আমি যে মানে একজনের অ্যাকাউন্ট আমার রেফারেন্সে যেটা করেছিল $25 করে আমি $130 পেয়েছিলাম। আচ্ছা এটা এটা হচ্ছে এটা হচ্ছে পেওনিয়ারের ব্যাপারটা। পেওনিয়ারের হচ্ছে আপনার হচ্ছে যে রেফারেন্সের ব্যাপারটা, রেফারেল প্রোগ্রাম তাদের হচ্ছে। আপনি যখন এটা আগে ছিল যে কোনো একজন ব্যক্তি যদি আপনার রেফারেন্সে অ্যাকাউন্ট খোলে এবং সে যদি $100 ট্রানজেকশন দেয়, তাহলে আপনি সাথে সাথে $25 পাবেন। সেটার এখন পলিসিটা চেঞ্জ হয়ে গেছে, এখন হচ্ছে সেটা $1000। আগে ছিল $100, এখন হচ্ছে $1000। আপনি $1000 আপনার রেফারেলে যে খুলবে সে তাকে মিনিমাম $1000 ট্রানজেকশন দিতে হবে, তারপরে আপনি $25 পাবেন। কিন্তু ভাইয়া আমি তো ফেক অ্যাকাউন্ট খুলেছি আমার লিঙ্ক দিয়ে। আমি 60টা পেওনিয়ার অ্যাকাউন্ট খুলেছিলাম 2016 এর লাস্টে 17 এর ফার্স্টে। তো সেই ক্ষেত্রে আমার এখানে তো অ্যাকাউন্টে $125 যোগ হয়েছে, প্লাস আমি একটা উইথড্র দিয়েছি। কিন্তু ওই অ্যাকাউন্টগুলো একটু অ্যাক্টিভ নেই, সবগুলা মানে আমি জাস্ট কোনো ট্রানজাকশন হয়নি। আচ্ছা এটা আচ্ছা এটা এটা অনেক আগের পলিসি, 2016 মানে 2016 সাল। জি জি। এটা অনেক আগের পলিসি, এটা অনেক আগের পলিসি। এখন নতুন আপডেট নিয়ে আমাদেরকে থাকতে হবে। এখন তো আপনি চাইলেও পারবেন না। আপনি একটা কাজ করুন তো। হ্যাঁ, এখন হচ্ছে না তো। এখন হবে না তো, এখন তো টার্মস এন্ড কন্ডিশন চেঞ্জ হয়ে গেছে। আগে হয়তো রেফারেলে অ্যাকাউন্ট খুললেই হয়তো দিয়ে দিত, তার পরবর্তীতে আপডেট নিয়ে আসছে যে মিনিমাম $100 ট্রানজেকশন দিতে হবে। তার পরবর্তীতে আপডেট নিয়ে আসছে মিনিমাম $1000 ট্রানজেকশন দিতে হবে রেফারেলের পার্সনটা, তাহলে আপনি $25 পাবেন। এটাই হচ্ছে লাস্ট আপডেট। হ্যাঁ তো হ্যাঁ, কিন্তু কিন্তু আপনাদেরকে এখন যেটা মানে বিষয়, আমি কিন্তু কোনো রেফারেলের কোনো এটা মানে আমি মানে কোনো মানে ইয়া করি না। কারণ আমাদের যে মাস্টার কার্ডটা আমরা মূলত ফাইবারের ভেতর থেকে ওপেন করব, আর ফাইবারের ভেতর থেকে ওপেন করলে রেফারেলের প্রয়োজন হয় না। ফাইবারের ওপেন থেকে কেন আমরা প্যানেলের জন্য অ্যাপ্লাই করব, এটার জন্য এটার জন্য একটা ক্লাস নিব, সমস্যা নেই। তারপরে নর্মালি বলি, আমরা হচ্ছে প্যানিয়ার কিন্তু অনেকভাবে অ্যাপ্লাই করতে পারি। একটা হচ্ছে মার্কেট প্লেসের ভেতর থেকে অ্যাপ্লাই করতে পারি, একটা হচ্ছে বাহির থেকে কারো রেফারেলের মাধ্যমে। রেফারেল না হলেও হয়, এমনিতেও খুলতে পারেন, কিন্তু মার্কেট প্লেসের ভেতর থেকে খোলার মানে ফ্যাসিলিটি অনেক। আপনি যখন মার্কেট প্লেসের ভেতর থেকে একটা কার্ডের জন্য অ্যাপ্লাই করবেন, তখন আপনার ওই অ্যাকাউন্টটা অনেক বেশি স্ট্রং হয়ে গেল। হ্যাঁ, দেখা গেল যে টাকা পয়সা খরচ করে আপনাকে একটা কার্ড দিয়েছে, একটা কার্ড এয়ারমেল করে ইউএসএ অথবা ইউকে থেকে আপনাকে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে। তাদের তো একটা কস্ট হয়েছে, তাই না, এটা স্পেন্ড হয়েছে। এখন ওরা কিন্তু চাইলেও আপনার অ্যাকাউন্টটাকে ডিজেবল করবে না, কারণ ওরা চায় আপনি ইনকাম করেন, মার্কেটে আপনি ইনকাম করেন। কারণ ইনকাম করলেই আপনি ট্রানজেকশন দিবেন, আর ট্রানজেকশন দিলেই কারা লাভবান হবে? ফাইবার লাভবান হবে,
তারপরে পাশাপাশি পেওনিয়ারও লাভবান হবে না? তারা তো বিজনেস করার জন্য আপনাকে ফ্রি দিয়েছে এটা। পেওনিয়ার মাস্টার কার্ড যে আপনাকে ফ্রি দিল, এটা কিসের জন্য দিয়েছে? বিজনেস করার জন্য দিয়েছে, বিজনেস করার জন্য দিয়েছে। এখন এই কারণে অ্যাকাউন্টটার একটা মনে করেন যে স্ট্রং হয় এবং অ্যাকাউন্টটা ডিজেবল হওয়ার সুযোগটা কম থাকে। ঠিক আছে, ফাইবারের ভেতর থেকে আমরা পেওনিয়ারের জন্য অ্যাপ্লাই করব, সমস্যা নেই। চাইলে আপওয়ার্কের ভেতর থেকেও অ্যাপ্লাই করা যায়। আচ্ছা হোক, অনেকক্ষণ বক বক করলাম। ইয়া করুন আপনি হচ্ছে কি বলে, আমি কি কোশ্চেনের অ্যান্সার দিচ্ছি আপুর? আচ্ছা ঠিক আছে, ওকে। রনক শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আপনি আপনি স্ক্রিনটা শেয়ার করুন। ভাই আপনার স্ক্রিনটা অফ করে দেন। আচ্ছা আমি ওকে। শেয়ার দিচ্ছি। জি ভাই। ওকে, আচ্ছা আমরা শুরুতে যেটা করতে হবে, আমাদের একটা হচ্ছে জিমেল, আমাদের একটা জিমেল, যে জিমেলটা আসলে ওল্ড হলেই ভালো হয়। যদি পুরাতন কোনো জিমেল থাকে সেই জিমেলটা হলেই বেটার হয়। আর অবশ্যই জিমেলটা টু এফ এ অথেন্টিকেশন করে নেবেন, কারণ ওই জিমেলটাই আপনার অনেক বেশি সিকিউর রাখতে হবে, যেটা দিয়ে মার্কেট প্লেসের অ্যাকাউন্ট খুলবেন। আর হচ্ছে আপনি কি এখানেই ফাইবার অ্যাকাউন্ট খুলতে যাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে ঠিক আছে, আপনার জিমেলটা আগে ওপেন করে রাখুন। আপনার কি টুইটার অ্যাকাউন্ট আছে? অ্যাকাউন্ট আছে ভাই, জি আছে। আচ্ছা ওকে, থ্যাংক ইউ। যাদের টুইটার অ্যাকাউন্ট নেই, খুব সিম্পল, সাইন আপ সাইন ইন করে টুইটার অ্যাকাউন্ট খুলে নেবেন। আর মার্কেটিং স্ট্র্যাটেজিটা আমি দেখাই দেবো, কোনো সমস্যা নেই। আচ্ছা, যারা যারা রৌনক ভাইয়ার হচ্ছে ইয়াটা দেখতে পাচ্ছেন ছোট, তারা যেটা করবেন, পিনে ক্লিক করবেন, পিন টু স্ক্রিন করলে স্ক্রিনটা বড় হয়ে যাবে। আচ্ছা ওকে, প্লাসে ক্লিক করুন। ওকে, লিখুন, টাইপ করুন ফাইবার। আচ্ছা, এখানে আপনারা এসে অনেকগুলো অপশন পাবেন। দেখুন এখানে বলতেছে যে ফাইন্ড দ্য পারফেক্ট ফ্রিল্যান্স সার্ভিসেস ফর ইয়ার বিজনেস। আপনি অ্যাকাউন্টে লগ ইন না করে ওদের সার্ভিসগুলো মানে রিসার্চ করে দেখতে পারবেন, ওদের ওদের গিগগুলো দেখতে পারবেন। ঠিক আছে, তো যাই হোক, আমরা হচ্ছে এখান থেকে আমরা ক্লিক করব হচ্ছে বিকাম এ সেলার। বিকাম এ সেলারে ক্লিক করব, ওপরে ওপরে, হ্যাঁ, বিকাম এ সেলার। আচ্ছা, বিকাম এ সেলারে ক্লিক করার পর দেখুন এখানে আসতেছে এই যে কুকিজটা, এখানে গট ইট করে দেন, গট ইট। ওকে, এখানে দেখুন এ গিগ ইজ বট এভরি 4 সেকেন্ডস, মানে এখানে 4 সেকেন্ড পর পর একটা করে গিগ কি হয়, ক্রয় করা হয়। 4 সেকেন্ড পর পর একটা করে গিগ, এর একটা মানে স্ট্যাটিস্টিক্স, একটা রিপোর্ট এদের। 4 সেকেন্ড পর পর একটা করে গিগ এখানে ক্রয় করা হয়। ট্রানজ্যাকশনস 50 মিলিয়ন প্লাস, 50 মিলিয়ন প্লাস ট্রানজ্যাকশনস। ওকে, প্রাইস রেঞ্জ দেখেন $5 থেকে 10,000 ইউএসডি, তাই না? $5 থেকে 10,000 ইউএসডি। তার মানে এটার মানে হচ্ছে আপনার একটা কাজের ভ্যালু সর্বনিম্ন $5 হতে পারে, আর সর্বোচ্চ $10,000 ইউএসডি হতে পারে। বুঝতে পারতেছেন একটা কাজের ভ্যালু কতগুলো হতে পারে? প্রায় 8.5 লাখ টাকার মতো, 8 লাখ থেকে 9 লাখ টাকার মতো, তাই না? ওকে, তারপর আপনি যেটা করবেন, বিকাম এ সেলারে ক্লিক করুন। আচ্ছা, এখান থেকে আমাদেরকে একটা ইমেল দিতে হবে, যে ইমেলটা আমরা অন করে রেখেছি সেই ইমেলটা দিয়ে দেন। ওকে, কন্টিনিউ করেন। আচ্ছা, এখানে একটু মোস্ট ইম্পর্টেন্ট একটা সেকশন, সেখানে হচ্ছে চুজ এ ইউজার নেম বা চুজ এ পাসওয়ার্ড। এই বিষয়টা আসলে, ইউজার নেমটা মূলত আমাদের সার্ভিস রিলেটেড হলেই বেটার হয়। সার্ভিস, মনে করেন যে আপনি একটা সার্ভিস প্রমোট করবেন বা প্রোভাইড করবেন। আপনি মনে করেন যে একজন ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট, অথবা আপনি লিড জেনারেশন স্পেশালিস্ট, অথবা আপনি এসইও স্পেশালিস্ট। আপনি যে সার্ভিসে স্পেশালিস্ট, সেই সার্ভিসের নাম অনুযায়ী ইউজার নেমটা রাখাটা বেটার। এটা এসইওর জন্য অনেক হেল্পফুল হয়। সাপোজ আপনি যদি লিড নিয়ে কাজ করেন, আপনি লিখতে পারেন লিড এক্সপার্ট, অথবা আপনার নাম কি নিবিড়, তাই না? আপনি দিতে পারেন লিড এক্সপার্ট নিবিড়,
অথবা হচ্ছে লিড হাইফেন নিবিড়, এই টাইপের কিছু একটা নাম দিতে পারেন। জেনারেশন লিখবেন, লিড জেনারেটর, অলরেডি টেকেন, প্লিজ পিক। আচ্ছা আপনি চাইলেও হুবাহু ওই নাম্বারটা নিতে পারবেন না, আপনাকে হয়তো অন্য কিছু অ্যাড করতে হবে, 1 2 3 4 5 এরকম কিছু দিতে হবে, ঠিক আছে? আপনি লিড জেনারেশন বা জেনারেটর যেটা যেটা দেন না কেন দেন, তার সঙ্গে কিছু ইয়া দিতে হবে, ক্যারেক্টার অ্যাড করতে হবে। হ্যাঁ এটা নিয়েছে, লিড রনক, হ্যাঁ গুড। মানে আপনার ক্লায়েন্ট যেন বুঝতে পারে যে আপনি লিড নিয়ে কাজ করেন, তো লিডের ব্যাপারটা এখানে থাকলো। আপনি চাইলে B2B লিড অ্যাড করে দিতে পারেন, B2B, এটা এটা নিয়েও অনেক রিসার্চ হয়। B2B ইউজার নেম মাস্ট বিগিন উইথ এ লেটার্স অ্যান্ড লোয়ার কেস লেটার্স অ্যান্ড নাম্বারস। ওকে নিয়েছে B2B লিড রনক, 3টা হয়ে গেল, 2টা রাখার ট্রাই করেন তো দেখি। লিড রনকে রাখেন, ওটাই বেটার ছিল। হুম, 2টা, হ্যাঁ। ওকে আপনার নামের স্পেলিং ঠিক আছে তো? জি ভাইয়া ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, ওকে। পাসওয়ার্ড একটা স্ট্রং পাসওয়ার্ড দেন। ওকে ভাইয়া দিছি। ওকে, জয়েনে ক্লিক করুন, জয়েনে ক্লিক করুন। আচ্ছা আপনি লিড রনক লিখছেন না, আপনি এটাকে ব্র্যান্ডিং হিসাবে প্রতিষ্ঠিত করবেন। তার মানে এখানে যে নাম, মানে ফাইবারের যে নামটা দিবেন, ইউজার নেমটা, সেটা দিয়ে আপনি হচ্ছে টুইটারে অ্যাকাউন্ট খুলবেন, ঠিক আছে? আর ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট খুলবেন, হ্যাঁ। লিড রনক নামে আপনি হচ্ছে ফেসবুকেও একটা অ্যাকাউন্ট খুলবেন, তাহলে এটা ব্র্যান্ডিং এর মতো কাজ করবে। আপনার ক্লায়েন্ট আপনাকে ফেসবুকেও খুঁজে পাবে, টুইটারেও খুঁজে পাবে, ইনস্টাগ্রামেও খুঁজে পাবে, তারপর হচ্ছে লিঙ্কডিনেও খুঁজে পাবে, বুঝতে পারছেন? আর মাথায় রাখবেন যে পিকটা আপনি ফাইবারে দিবেন, সেম পিকটাই যেন আপনি অন্যান্য সোশ্যাল মিডিয়াতে দিতে পারেন, তাহলে এটাই আপনার ব্র্যান্ডিং হয়ে যাবে। আপনাকে তাহলে অনায়াসে খুব সহজেই খুঁজে পেয়ে যাবে, বুঝতে পারছি? তাহলে ভাই আমাদের কোনো ডিজেবল হলে আমাদের ক্লায়েন্টরা হাতছাড়া হবে না। হাতছাড়া হবে না, এক্স্যাক্টলি রাইট, অনেক উন্নত কথা বলছেন, রাইট। মূলত এই ব্র্যান্ডিংটা মূলত এই কারণেই করা হয়, যাতে সহজেই খুঁজে পাওয়া যায় আপনাকে। পাসওয়ার্ডটা থেকে দেখাচ্ছে। আচ্ছা পাসওয়ার্ড আপনি একটু পড়ুন। পাসওয়ার্ড মাস্ট বি মিনিমাম 8 ক্যারেক্টার্স, কম্বাইন নাম্বারস, আপার অ্যান্ড লোয়ার কেস লেটার। আচ্ছা আপনি একটা কাজ করুন, আপনি এটা কেটে দিন, কেটে দিন। আমি আপাতত আপনাকে একটা মানে ফরম্যাট দেখাচ্ছি, আপনি ওই যে প্লাসে ক্লিক করুন, প্লাস উপরে গিয়ে প্লাসে ক্লিক করুন। আমি আপনি একটা ফরম্যাট দেখাচ্ছি। সাপোজ আপনি মনে করেন যে দিবেন হচ্ছে, ফার্স্ট হচ্ছে আপনার নাম রৌনক লেখেন, আরটা বড় হাতের দিবেন, তারপরে বাকিগুলো মনে করেন কেটাও আপনি বড় হাতের দিলেন, কে শেষের লেটারটাও বড় হাতের দিলেন, দেন তারপরে মনে করেন দিলেন হচ্ছে ডাবল স্ল্যাশ, ক্যারেক্টারটা দিলেন ডাবল স্ল্যাশ, ওকে ডাবল স্ল্যাশ দিলেন। তারপরে আপনার সাপোজ আপনি দিলেন হচ্ছে আপনার ডেট অফ ইয়ার দিলেন, ডেট অফ ইয়ার দেওয়ার পরে আপনি একটা ক্যারেক্টার দিলেন, আপনি একটা হচ্ছে অ্যাট দিলেন, অ্যাট দ্য রেট যেটা দিলেন। এই যে এই টাইপের যদি ক্যারেক্টার আপনি ক্রিয়েট করেন, পাসওয়ার্ড অবশ্যই অবশ্যই নেবে, ঠিক আছে? এখন আপনি এটাকে মডিফাই করে কিছু একটা লেখেন ওখানে। নিয়েছে? জি ভাইয়া নিছে। ওকে ওকে, জয়েন করুন। ওকে সেভ করুন, ঠিক আছে। কি বলতেছে যে লিড রনক ইউ নিড টু অ্যাক্টিভেট ইউর অ্যাকাউন্ট, হ্যাঁ আপনার জিমেলে চলে যান। আচ্ছা অ্যাকাউন্টটা অ্যাক্টিভেট করুন, অ্যাক্টিভেট, ওকে ওকে, অ্যাকাউন্ট সাকসেসফুলি অ্যাক্টিভেটেড। হে দিস ইজ এ গ্রেট টাইম টু এডিট ইউর প্রোফাইল, এডিট ইউর প্রোফাইলে ক্লিক করুন। আচ্ছা এই সেকশনে আপনি থেমে থাকবেন, ঠিক আছে? দরকার হলে এটা হচ্ছে বুকমার্ক করে রাখবেন। আনফরচুনেটলি যদি আপনার নেটওয়ার্ক চলে যায় সমস্যা নেই, বুকমার্ক করে রাখুন।
আর যেহেতু আমাদের হচ্ছে 4টা বেজে গেছে, আমরা একটা ব্রেকে যাব, ঠিক আছে? অনেকেই না খেয়ে ক্লাস করতেছেন। হ্যাঁ, আপনারাও আপনারাও খেয়ে আসুন, খেয়ে নিন। এক্স্যাক্টলি 4:30-এ ক্লাসে আসবেন, ঠিক আছে? সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে আপনাদের